আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। আজকের ক্লাসে আমি আছি শরীফুল ইসলাম অভ্র। আজকে আমি আপনাদের সাথে যেটা পড়াবো সেটা হলো বাংলাদেশ বিষয়াবলী নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আমার প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যাবাড়ি একটি অসাধারণ প্ল্যাটফর্ম যেখানে শিক্ষকরা এবং স্টুডেন্টরা সবাই উপকৃত হয়। শিক্ষকরা শিক্ষাদান করে উপকৃত হয় এবং স্টুডেন্টরা সেখান থেকে শিক্ষা নিয়ে উপকৃত হয়। এবং আমরা চেষ্টা করব আমাদের এই লাইভ কোর্স বা আমাদের যে রেকর্ড কোর্স যেটাগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ সেবা কি করার জন্য দেওয়ার জন্য। এবং আজকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টা নিয়ে বা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলাদেশের প্রাচীন ইতিহাস নিয়ে। আমরা যদি বাংলার প্রাচীন ইতিহাস নিয়ে দেখি তাহলে আমরা দেখব যে বাংলার প্রাচীন ইতিহাসের তিনটি যুগ আছে। একটা হলো প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ, আর একটা হলো আধুনিক যুগ। সো ইতিহাসের এই তিনটা যুগ নিয়ে আমাদের যে এখন আলোচনা সেইটা আমরা করব এবং এই আলোচনা থেকে আমরা অনেকগুলো প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় কমন পেয়ে যাব। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি দেখি প্রতি বছর ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন আসে এবং ইতিহাস থেকে আপনি এই প্রশ্নগুলো যদি দেখেন এবং পড়ার চেষ্টা করেন তাহলে আপনার কমন আসার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এবং দেখবেন প্রতি বছর ইতিহাসের যে অংশ সেখান থেকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন বিসিএস এসে থাকে। সো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাসটা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আপনাদের সাথে অলরেডি আমি আমার পরিচয় দিয়েছি। আমি শরীফুল ইসলাম অভ্র। আমি পড়ানোর সাথে জড়িত আজকে 18 বছর এবং আমি বিদ্যাবাড়ির একজন সিনিয়র শিক্ষক হিসেবে আছি। আমি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, নৈতিকতা ও সুশাসন এই বিষয়গুলোর উপরে ক্লাস নিয়ে থাকি। আজকে বাংলাদেশ বিষয়াবলীর উপরে আমি ক্লাস নেব আপনাদের সাথে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হলো বাঙালি জাতির উদ্ভব নিয়ে, বিকাশ নিয়ে, কৃষ্টি নিয়ে, সংস্কৃতি নিয়ে এবং প্রাচীন জনপদ থেকে মুঘল আমল পর্যন্ত আমরা আলোচনা করব। তাহলে আজকে আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগ নিয়ে প্রথম ক্লাসটাতে আলোচনা করব। লেকচার 1 আমরা বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে সমগ্র বাঙালি জাতিকে আর্য এবং অনার্য দুটো গোষ্ঠীতে ভাগ করা হয় এবং আর্যপূর্ব জাতিগোষ্ঠী হলো 4টি। আর্যপূর্ব জাতিগোষ্ঠী কয়টি? আর্যপূর্ব জাতিগোষ্ঠী হলো 4টি জাতিগোষ্ঠী। এর মধ্যে আমরা নেগ্রিটো দেখি, অস্ট্রিককে দেখি, দ্রাবিড়কে দেখি এবং ভোটচিনীয়কে দেখি। ভোটচিনীয় বলতে মঙ্গোলীয়দেরকে বোঝায় এবং এই 4টা শাখায় মূলত বিভক্ত করা হয়। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতেই জানতে পারলাম যে সমগ্র বাঙালি জাতিকে প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী এবং আর্য পূর্ব জনগোষ্ঠী এই দুটো ভাগে এবং আর্য জনগোষ্ঠী এই দুটো ভাগে ভাগ করা হয়। আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত হলো 4 প্রকার: নেগ্রিডো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভোটচিনীয়। এই 4টা শাখায় বিভক্ত ছিল। এখান থেকে প্রশ্ন আসবে যে আর্য পূর্ব জাতিগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা হয়? আমরা বলবো 4 ভাগে: নেগ্রিডো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়। এখান থেকে প্রশ্ন আসবে যে নিচের কোনটি আর্য পূর্ব জনগোষ্ঠী? আমরা দেখব পরীক্ষায় অনেক সময় অস্ট্রিক থাকে, অনেক সময় দ্রাবিড় থাকে, অনেক সময় ভোটচিনীয় থাকে। এই জিনিসগুলো আমরা ওখান থেকে দেখতে পাবো। আমরা যদি ইতিহাস দেখি আমরা দেখব অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির প্রধান অংশটা গড়ে উঠেছিল এবং আমরা দেখতে পাই কেউ কেউ তাদেরকে নিষাদ জাতি বলে আখ্যায়িত দিয়েছিল। নিষাদ জাতি বা সংকর জাতি বলা হয় কারণ বাঙালি জাতি অনেকগুলো জাতির সংমিশ্রণে হওয়ার কারণে বা আসার কারণে বা অনেকগুলো জাতির সংমিশ্রণে বাঙালি জাতিটার উৎপত্তি হওয়ার কারণে বাঙালি জাতিকে নিষাদ জাতি বা সংকর জাতি বলা হয়। আজকে থেকে প্রায় 5000 বছর পূর্বে ইন্দোচীন থেকে আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করে অস্ট্রিক জাতি এবং তারা নেগ্রিডোদেরকে করে উৎখাত করে। আমার প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গা থেকে একটি প্রশ্ন আমরা পাবো। সেই প্রশ্নটা হলো বাঙালি জাতিকে কি জাতি বলা হয়? আমরা বলবো নিষাদ জাতি বলা হয়। কি বলা হয়? নিষাদ জাতি বলা হয়। এটা আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা একটা জিনিস সবাই মঙ্গোলীয়র নাম শুনেছি। মঙ্গোলিয়া নিয়ে কিন্তু অনেক দারুণ দারুণ বিষয় আপনি যখন আন্তর্জাতিক বিষয় বলে পড়বেন তখন কিন্তু আপনি জানতে পারবেন। আপনি দেখবেন মঙ্গোলীয় জাতিকে এটা অনেক বিখ্যাত একটা জাতি, চেঙ্গিস খানের জাতি হলো মঙ্গোলিয়ান জাতি এবং এই মঙ্গোলিয়ানদের চেঙ্গিস খানের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু চীন তাদের গ্রেট ওয়াল কি করেছিল? নির্মাণ করেছিল, যেটা হলো বেইজিং এর সাথে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো এই মঙ্গোলিয়ান জাতি তাদের নিয়ে কিন্তু অনেক মজার মজার বিষয় আছে। যেমন মঙ্গোলিয়ানরা ওরা ঘোড়া চালাতে খুব পছন্দ করে। মঙ্গোলিয়ানরা কালচারালি অনেক রিচ। মঙ্গোলিয়ানতে ওখানে
বিশাল আকারের তৃণ সমভূমি রয়েছে। মঙ্গোলিয়ানদের একটা অনেক বড় বিষয় যেটা, সেটা হলো যে মঙ্গোলিয়ানদের ওখানে কিন্তু স্থলভূমি, ওখানে কিন্তু কোনো সমুদ্র নেই। সো এগুলো নিয়ে কিন্তু আপনি আন্তর্জাতিক বিষয়গুলি পড়বেন। সেই মঙ্গোলিয়ানদের থেকেই কিন্তু আপনার আমাদের কি হয়েছে, উৎপত্তি হয়েছে, বা আমাদের একটা অংশ সেই মঙ্গোলিয়ান থেকে কি হয়েছে, এসেছে, যেটাকে মঙ্গোলিয়ান বা ভোটচিনীয় বলা হয়। আমরা একটা বিষয় দেখতে পাই, সেটা হলো যে বাঙালির রক্তে এদের মিশ্রণ যেমন আছে বা উল্লেখযোগ্য নয়, তেমনি আমরা দেখতে পাই গারো, কোচ, ত্রিপুরা, চাকমা ইত্যাদি এই গোষ্ঠীগুলো অন্তর্ভুক্ত। অস্ট্রিক দ্রাবি জনগোষ্ঠীর মিশ্রণে যে দ্রাবিড় প্রবাহ চলেছিল, তার সাথে আর্য জাতি এসে সংযুক্ত হয়ে গড়ে তুলেছিল হলো বাঙালি জাতি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো আর্যদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে আর্যদের আদি নিবাস কোথায় ছিল। আর্যদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে। এটা আমরা একটু মনে রাখবো। আর্যদের আদি নিবাস কোথায় ছিল? ইউরাল পর্বতের দক্ষিণে। সম্ভবত প্রথম শতকে বা তার কিছু আগে আর্যরা বাংলায় আসতে কি করে শুরু করে। আর্যরা সনাতন ধর্মাবলম্বী ছিল, তাদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। আমাদের এখান থেকে এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আর্যদের আদি নিবাস কোথায় ছিল, আমরা বলবো ইউরাল পর্বতের দক্ষিণে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আর্যদের ধর্মগ্রন্থের নাম কি, আমরা বলবো হলো বেদ। আমার প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ বিষয়াবলীর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রাচীন ইতিহাসের অংশগুলো। প্রাচীন যুগ নিয়ে আমরা পড়ছি, এগুলো থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। যেহেতু এগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে, আমার অনুরোধ থাকবে আপনারা একটু ধৈর্য করে আমি যে রেকর্ড ক্লাসটা করাচ্ছি বা নিচ্ছি, সেই রেকর্ড ক্লাসটা আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা জায়গায়। কারণ এই জায়গাগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণে প্রশ্ন পরীক্ষায় পাবেন, এবং আমি পুরো স্লাইডটা পড়ানোর সময় কোন কোন অংশ থেকে বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে সেগুলো আপনাদেরকে বলে দিব। এগুলো আপনাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করবে যে কোনো কিছু পড়ার জন্য। আমার প্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো আপনি পরীক্ষা যদি ভালো করতে চান, আপনাকে কোন টপিক থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে। কারণ প্রশ্ন আসা মানে হলো, কমন আসা মানে হলো আপনার পরীক্ষা ভালো হওয়া। পরীক্ষা ভালো হওয়া মানে হলো আপনার পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাওয়া। সো আমরা একটা গুরুত্বপূর্ণ স্লাইড এখন চলে যাব, যেখানে আমরা একটা দেখিয়ে দিয়েছি বাঙালি জাতির উদ্ভব বা উৎপত্তিটা আমরা দেখিয়ে দিয়েছি। এখানে মোটামুটি আপনারা দেখছেন যে এই স্লাইডে আমরা বলেছি যে অনার্য জাতিকে যে চারটা ভাগে ভাগ করা হয়, নিগ্রিরো, অস্ট্রিক, দ্রাবিড়, ভুরচিনীয় বা মঙ্গোলীয়। তারপরে সেখান থেকে আর্য জাতি আসে, তাদের মধ্যে বাঙালি জাতি আসছে। ক্লিয়ার? আমরা আরবি, তুর্কি, ইরানি, হাফসি, আফগান, মুঘল এদের মাধ্যমে কিন্তু আমাদের কি হয়েছে, আমরা আসছি এদের অংশ থেকে আর কি। ওকে, বাংলা শব্দের উৎপত্তি। চীন শব্দ বং পরিবর্তিত হয়ে পরে বাংলা হয়। এই যে শব্দটা, যে বাংলা শব্দটা কোথা থেকে আসছে এটা মানুষ কিভাবে জানে? আবুল ফজলের একটা ঐতিহাসিক গ্রন্থ আছে, আইনি আকবরী। আবুল ফজলের একটা ঐতিহাসিক গ্রন্থ হলো আইনি আকবরী। এই আইনি আকবরী গ্রন্থে সর্বপ্রথম বাংলা শব্দের উৎপত্তির কথা বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো যে আমাদের অংশটা কিন্তু, আমরা যদি আইনি আকবরী বইটা দেখেন আপনি, তাহলে আপনি দেখবেন যে এর অর্থ হলো জলাভূমি। অং শব্দের অর্থ হলো জলাভূমি। মানে ওখানে বলা আছে যে চীনারা যখন আমাদের দেশে আসতো, তখন আমাদেরকে দেখে, আমাদের ওই জলাভূমিগুলো দেখে অং বলতো তারা। অং মানে জলাভূমি। তার মানে আমাদের এখানে প্রাচীনকাল থেকে যেহেতু নিচু অংশ বা ভাটি অঞ্চলের দেশ, এখানে প্রচুর জলাভূমি ছিল। সো জলাভূমি থাকার কারণে চীনরা অং বলতো। সে অংটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে মানুষের ভাষায় এটা হয়ে গেছে বং। এবং একটা মজার বিষয় হলো যে এই যে বংটা বলে, বঙ্গালটা বলে, এটা হলো বাংলা শব্দের উৎপত্তি থেকে এটা এসছে। এরপরে আমরা যদি দেখি, ডক্টর মোহাম্মদ হান্নানের একটা বই আছে। ডক্টর মোহাম্মদ হান্নান তার বাঙালির ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন যে হজরত নূহ আলাইসাল্লামের মহাপ্লাবনের পর বেঁচে যাওয়া 40 জোড়া যে নরনারী ছিল, সেই নরনারীরা বসতি স্থাপনের লক্ষ্যে তাদেরকে বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়। এই ঘটনা কিন্তু আপনারা সবাই জানেন যে নূহ আলাইসাল্লামের সময় যে মহাপ্লাবনটা হয়, সেখানে 40 জোড়া নরনারী বেঁচে যায়, এবং সেই 40 জোড়া নরনারীকে পৃথিবীর বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়। এবং আমরা দেখতে পাই নূহ আলাইসাল্লামের পৌত্র হিন্দের নাম অনুসারে হিন্দুস্তান হয়। এই ভারতবর্ষকে কিন্তু হিন্দুস্তান বলা হতো। এবং
প্রপত্র বঙ্গের নামানুসারে বঙ্গদেশ নামকরণ করা হয়েছিল। বঙ্গ এর বংশধরগণই পরবর্তীতে বাংলা নামে পরিচিত। তার মানে আপনি হিন্দুস্তান শব্দটা কোত্থেকে এসছে সেটাও পেলেন, আপনি বঙ্গদেশ কোত্থেকে এসছে সেটাও পেলেন। ক্লিয়ার? সো এই যে ডক্টর মোহাম্মদ হান্নানের লেখা যে বইটা, ডক্টর মোহাম্মদ হান্নানের এই যে লেখা যে বইটা তার বাঙালির ইতিহাস, এটা নিয়ে কিন্তু পরীক্ষায় আপনার প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে, সেটা হলো যে বাঙালির ইতিহাস গ্রন্থটির লেখককে ডক্টর মোহাম্মদ হান্নান। কেমন? ঠিক আছে, এটা মাথায় রাখবা। এরপরে আমরা একটু দেখি, দেখেন এই জায়গাটার একটা সিম্পল জিনিস আপনাদেরকে আমার একটু দেখানো দরকার, সেটা হলো আমাদের যে বাংলার নাম মুলুকি বাঙ্গালা ছিল, এটার নামকরণ করেন কে? এই যে আমাদের বাংলার নাম যে মুলুকি বাঙ্গালা ছিল, এই মুলুকি বাঙ্গালার নামকরণটা কে করেন? মুলুকি বাঙ্গালার নামকরণ হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ সাহেব উনি আমাদের মুলুকি বাঙ্গালা নামকরণটা করেন। এবং আমরা দেখতে পাই যে উনি ওনার এই মুলুকি বাংলা থেকে, অনেকে আমাদের ছোটবেলায় বলে না, আমরা ছোটবেলায় পড়তাম না যে মুলক শব্দটা মানে কি, যে অমুক মুলকে জন্মগ্রহণ করে। মুলক মানে হলো দেশ, মুলক মানে হলো দেশ। আর মুলুকি বাংলা বলতে বলা হয়, পুরো শব্দটা বলতে বলা হয় বাংলাদেশ। পুরো শব্দটা বলতে কি বলা হয়? বাংলাদেশ বলা হয়, যেটা আপনারা এখানে আমরা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। ক্লিয়ার? সো এই জিনিসটা মাথায় রাখবেন এবং এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি জানার জন্য হচ্ছে এটা জানবেন যে মূল শব্দের অর্থ হলো দেশ, এটা হলো জানার জন্য আপনি জানবেন। এখান থেকে আপনি জানবেন যে এই প্রশ্নটা যে রিয়াজুল সালাতিন গ্রন্থটির লেখককে, আপনি বলুন গোলাম হোসেন সলিম। এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করবেন। এবার আসেন বাংলার প্রাচীন জনপদ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটা দেখব সেটা হলো বাংলার প্রাচীন জনপদগুলো দেখব। বাংলার প্রাচীন জনপদ থেকে সবসময় কিন্তু প্রশ্ন এসে থাকে এবং বাংলার প্রাচীন জনপদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীনকালে বাংলা কিন্তু কখনো একটা একক রাষ্ট্র ছিল না। প্রাচীনকালে কতগুলো অঞ্চলে তখন বিভক্ত ছিল। এই অঞ্চলগুলোকেই মূলত জনপদ বলা হয়। এই অঞ্চলগুলোকে মূলত কি বলা হয়? জনপদ বলা হয়। ঠিক আছে? সো আমরা যদি দেখি যে বাংলা নামে একটা অখণ্ড দেশের একবারে কিন্তু জন্ম হয়নি, অনেকগুলো জনপদের মধ্য দিয়ে বাংলার জন্ম হয়েছে এবং এইরকম জনপদ আলোচিত হলো 16টি জনপদের কথা আমরা জানতে পারি। তার মধ্যে আমরা হরিকেলের কথা বলতে পারি, সমতটের কথা বলতে পারি, রাঢ়র কথা বলতে পারি, পুণ্ডর কথা বলতে পারি, বরেন্দ্রর কথা বলতে পারি। এরকম 16টা জনপদ আছে। আমরা এখন সেই জনপদগুলো নিয়ে জানার চেষ্টা করব। প্রথমে আমরা গৌড় জনপদ নিয়ে বলবো। আমি টু দা পয়েন্টে কথা বলতে চাই। গৌড় জনপদটা আলোচিত কেন? গৌড় জনপদের বেশিরভাগ অংশটাই ভারতে পড়েছে, শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জটা বাংলাদেশে পড়েছে। সো এটা নিয়ে প্রশ্ন আসে, বাংলাদেশের কোন অংশটি গৌড় জনপদের অন্তর্ভুক্ত? আমরা বলবো চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমি, বর্ধমান এগুলো ভারতের অংশ, এগুলো কিন্তু গৌড় জনপদের অংশ। বঙ্গ জনপদ এরপরে আমরা চলে আসতেছি। বঙ্গ জনপদটা একটু দেখে নেন। বঙ্গ জনপদটা হলো সবচাইতে বৃহত্তর জনপদ। আমাদেরকে যদি বলে যে সবচাইতে বৃহত্তম জনপদ কোনটা, আমরা বঙ্গ জনপদ বলবো। আমরা এখানে বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, ময়মনসিংহ অঞ্চলের পশ্চিমাংশ, ঢাকা, কুষ্টিয়া, কুমিল্লা এবং নোয়াখালীর কিছু অংশ আমরা এখানে কি করি? দেখতে পাই। সো বঙ্গ জনপদটা অনেক বড় একটি জনপদ। পুন্ড্র জনপদ, এই জনপদটার কথা বললে রাজশাহীর কথা মনে আসে, রংপুরের কথা মনে আসে, দিনাজপুরের কথা মনে আসে। তাহলে রাজশাহী, রংপুর, দিনাজপুর হলো পুন্ড্র জনপদের কি একটা অংশ। প্রিয় শিক্ষার্থীরা, পুন্ড্র হলো প্রাচীন জনপদ। পুন্ড্রকে যদি বলে তাহলে পুন্ড্রকে প্রাচীন জনপদ বলে। আমার প্রিয় শিক্ষার্থীরা, বহুবার বিসিএস সহ সরকারি পরীক্ষাগুলো আসছে এই হরিকেল হচ্ছে সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম, সিলেটে পাহাড় রয়েছে। এই পাহাড়ি অঞ্চলটা যেটা, সেটা হলো হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। প্রচুর পরিমাণ প্রশ্ন এইটা সরকারি চাকরি পরীক্ষা এসছে। সো এটা আমরা একটু মনে রাখবো হরিকেলের কথা। কুমিল্লা এবং নোয়াখালী এই দুটো হলো সমতট জনপদের অন্তর্ভুক্ত। সো আমাদেরকে যদি বলে সমতট জনপদের অন্তর্ভুক্ত কোনটা, আমরা বলবো কুমিল্লা এবং নোয়াখালী। বরেন্দ্র বললে সবসময় মনে রাখবেন যে রাজশাহীর কথা আসে, দিনাজপুরের কথা আসে, বগুড়ার কথা আসে। কারণ রাজশাহী, দিনাজপুর, বগুড়া এবং পাবনা জেলার কিছু অংশ মিলে আমরা জানি হলো বরেন্দ্র জনপদটা
গঠিত। সো আমাদের এখান থেকে প্রশ্ন কিভাবে আসবে? আমাদের এখান থেকে প্রশ্ন আসবে নিচের কোনটি পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত। আমাদের এখানে প্রশ্ন আসবে নিচের কোনটি হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। আমাদের প্রশ্ন এখানে আসবে সমতট জনপদের অন্তর্ভুক্ত জেলা নিচের কোনটি। আমরা অবশ্যই অপশনে কুমিল্লা এবং নোয়াখালী দিব, তাহলে আমাদের উত্তরটা সমতটের ক্ষেত্রে সঠিক হবে। এবং বরেন্দ্র জনপদ বললে আমরা দিনাজপুর, রাজশাহী এবং একই সঙ্গে বগুড়া বলতে পারি। ক্লিয়ার? এই জিনিসটা আমরা মনে রাখবো। এইবার আসি আমরা তাম্রলিপি। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলাকে তাম্রলিপি বলা হয়। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা, এটা হলো তাম্রলিপি জনপদের অন্তর্ভুক্ত। চন্দ্রদ্বীপ, আমরা প্রায় সময় পড়ি, বরিশালের প্রাচীন নাম কি? চন্দ্রদ্বীপ। বরিশালের প্রাচীন নাম হলো চন্দ্রদ্বীপ। গোপালগঞ্জ, বরিশাল, খুলনা এগুলো হলো চন্দ্রদ্বীপের একটা অংশ। ঠিক আছে। রাঢ় জনপদের কথা যদি আমরা বলি, রাঢ় জনপদকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। আমরা যদি রাঢ় জনপদটা দেখি, রাঢ় জনপদকে দুই ভাগে ভাগ করা হয়। রাঢ় জনপদকে একটা হলো উত্তর রাঢ়, একটা হলো উত্তর রাঢ়, একটা হলো দক্ষিণ রাঢ়। দক্ষিণ রাঢ়, রাঢ় জনপদকে দুই ভাগে ভাগ করা হয় এবং এই দুই জনপদকে বিভক্ত করে যে নদী, সে নদীর নাম হলো অজয় নদী। সো আমাদেরকে যদি বলে উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়কে বিভক্ত করে কোন নদী, আমরা বলবো হলো অজয় নদী। এই উত্তর রাঢ় দক্ষিণ রাঢ়কে বিভক্তকারী একটি নদীর নাম। তো তাহলে এখান থেকে আপনি জানতে পারলেন যে রাঢ় জনপদটাকে মূলত দুভাগে ভাগ করা হয়, একটা হলো উত্তর রাঢ়, একটা হলো দক্ষিণ রাঢ়। উত্তর রাঢ় এবং দক্ষিণ রাঢ়কে বিভক্ত করে যে নদী, সেই নদীটাকে বলা হয় অজয় নদী। এখন আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, এই উত্তর রাঢ় মুর্শিদাবাদ জেলায় বীরভূমি বা বর্ধমানের অংশ, আর দক্ষিণ রাঢ় হলো হুগলির বা হাওড়া জেলার অংশ। ঠিক আছে। আচ্ছা, বাংলা বলতে সাধারণত খুলনা, বরিশাল, পটুয়াখালীকে বোঝায়। সো এই জনপদগুলো আপনি একটু পড়ে নেবেন। এই জনপদগুলো নিয়ে আমরা যা আপনাদেরকে পড়ালাম, এই জনপদের জিনিসগুলো, এগুলো আপনারা একটু পড়ার চেষ্টা করবেন। এখন আমরা চলে যাব বাংলার প্রাচীন শাসন আমলকে নিয়ে আলোচনা করব। বাংলার প্রাচীন শাসন আমল কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আমরা সবাই আলেকজান্ডারের নাম শুনেছি। আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশের অত্যন্ত আলোচিত একজন ব্যক্তি ছিলেন, কারণ তিনি আক্রমণ করতেন। জাতিতে আসলে উনি একজন গ্রিক ছিলেন এবং তিনি ছিলেন মেডিসনের রাজা ফিলিপসের পুত্র। ঠিক আছে। বাল্যকালে তিনি প্রখ্যাত দার্শনিক এরিস্টটলের গৃহশিক্ষকতা লাভ করেন, অর্থাৎ এরিস্টটল ছিল তার গৃহশিক্ষক। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে যে আলেকজান্ডারের কথা যে বললাম যে ভারতীয় উপমহাদেশকে আক্রমণ করতেন, সেই আলেকজান্ডারের গৃহশিক্ষকের নাম কি পরীক্ষায় আসে? আমরা বলবো অ্যারিস্টটল। এবং আলেকজান্ডার একটা সময় ম্যাডিসনের সিংহাসন আরোহণ করেন এবং উনি দেখা যায় ভারতবর্ষে আক্রমণ করেন এবং তার মৃত্যু হয় ব্যাবিলনে। তার মানে আলেকজান্ডারকে নিয়ে আমরা কিছু প্রশ্ন পাবো। প্রথম যেটা হলো, আলেকজান্ডারের গৃহশিক্ষকের নাম কি? অ্যারিস্টটল। আলেকজান্ডার মৃত্যুবরণ করে কোথায়? ব্যাবিলনে। আমার প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় একটু আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করে, যেটা আগের স্লাইডে আপনি জেনেছেন, তখন বাংলা গঙ্গারিডাই নামে পরিচিত ছিল। আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন বাংলাকে গঙ্গারিডাই বলতো। তো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিকজ কোশ্চেন আপনি এই জায়গাটা জানতে পারবেন যে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করে তখন কি নামে পরিচিত ছিল? আমরা বলবো হচ্ছে গঙ্গারিডাই নামে বাংলা পরিচিত ছিল। গঙ্গা নদীর মূলত দুইটা ধারা ছিল, একটাকে ভাগীরথী বলে, একটাকে পদ্মা বলে। এখানকার রাজারা খুব শক্তি বা স্ট্রং ছিল এবং এদের রাজারা এতই পরাক্রমশালী ছিল যেটাতে বলার মতো না। ইতিহাস পড়লে আপনি দেখতে পাবেন এবং সেখানে লেখা আছে যে বঙ্গ ছিল একটা বন্দর নগরী এখানে, এবং এখানে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো এই অঞ্চলটা সূক্ষ্ম সুতি কাপড় তৈরি করতো। তার মানে আমাদের যে অঞ্চলটা, বাংলার অঞ্চল, এটা অনেক আগে থেকেই সুতি কাপড় বা কাপড় তৈরির জন্য, এখনো দেখবেন আমাদের প্রচুর গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, আমাদের এখানে কিন্তু মসলিন শাড়ি তৈরি হইতো। সো অনেক আগে থেকে সূক্ষ্ম কাপড় তৈরির জন্য খুব বিখ্যাত ছিল। সো আমরা এই স্লাইড থেকে কি জিনিসটা জানবো? বাংলা গঙ্গারিডা নামে পরিচিত ছিল। বাংলাকে আক্রমণ করে কে? আলেকজান্ডার। এতটুকু মনে রাখলেই হবে। প্রাচীন সূক্ষ্ম সুতি কাপড় তৈরি করা হতো। ঠিক আছে। সো এখানে একটা মজার বিষয় বলি, আলেকজান্ডারের একজন সেনাপতি ছিল যার নাম হচ্ছে সেলিউকাস। তো সেলিউকাসের সাথে প্রচুর যুদ্ধ হয় চন্দ্রগুপ্ত মৌর্যের,
এবং চন্দ্রগুপ্ত মৌর্যের যখন যুদ্ধ হয়, যুদ্ধে সিলিউকাস পরাজিত হন এবং তখন চন্দ্রগুপ্ত মৌর্য এসে ভারতবর্ষে মৌর্য শাসন শুরু করে। সো আপনি প্রাচীন ইতিহাস পড়লে সবার আগে আপনাকে মৌর্য যুগটা কি করতে হবে, পড়তে হবে, কারণ মৌর্য যুগের থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের প্রধান সেনাপতি সেলিউকাসকে পরাজিত করে। যখন উনি সিংহাসনে আসেন, তখন আসার পরে ওনাকে তো একটা রাজধানী করতে হবে। সো উনি রাজধানী করেন হলো পাটালিপুত্র। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনি এখান থেকে প্রশ্ন পাবেন যে মৌর্য যুগের চন্দ্রগুপ্তের রাজধানী কোনটা ছিল? পাটালিপুত্র। মৌর্যগুপ্তের প্রতিষ্ঠাতাকে আমরা বলবো চন্দ্রগুপ্ত মৌর্য। এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা আমরা একটু দেখি, সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্য, যাকে নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম তাকে নিয়ে বলি। চন্দ্রগুপ্ত মৌর্য উনি ক্ষত্রিয় বংশের ছিলেন আর কি, ঠিক আছে? এবং চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সাথে যুদ্ধ যখন হয়, আলেকজান্ডার যুদ্ধ হওয়ার পরে আলেকজান্ডার যখন পাঞ্জাব জয় করে, তখন আমরা দেখতে পাই যে চন্দ্রগুপ্তের নির্ভীক যে আচরণ, তাতে আলেকজান্ডার চন্দ্রগুপ্তের উপরে রাগান্বিত হন। রাগান্বিত হয়ে চন্দ্রগুপ্তকে মেরে ফেলার আদেশ দেন। তখন চন্দ্রগুপ্ত পালিয়ে হচ্ছে বেঁচে যায়। তো সবচেয়ে বড় বিষয় হলো চন্দ্রগুপ্ত মৌর্যের যখন সে পরাজিত করে আলেকজান্ডারের প্রধান সেনাপতি সেলিউকাসকে, আমরা সরাসরি টু দ্য পয়েন্টে চলে যাই, সেলিউকাসকে পরাজিত করে। পরাজিত করার পরে সে যখন সিংহাসনে আসে, সিংহাসনে এসে সে কিন্তু তার রাজধানী করে পাটালিপুত্র। এটা মনে রাখলেই হবে, এখানে এর বাইরে আর অতিরিক্ত কোনো কিছুর দরকার নেই। কারণ এই জিনিসগুলো আপনাকে বিসিএস এ ভালো করতে হলে সবার আগে যে জিনিসটা জানতে হবে সেটা হলো কোন জায়গা থেকে প্রশ্ন আপনি কতটুকু পড়বেন। কারণ সকল বইতে কিন্তু অনেক বেশি ডিটেলস দেওয়া থাকে, এর মধ্যে কোন কোন জায়গা থেকে কি প্রশ্ন আসবে সেটা কিন্তু আপনার জানতে হবে। যেমন আমি চন্দ্রগুপ্ত নিয়ে বললাম, চন্দ্রগুপ্তের সাথে মৌর্যের সাথে যুদ্ধ হয় হলো সেলিউকাসের। সেলিউকাস কে ছিলেন? আলেকজান্ডারের প্রধান সেনাপতি ছিলেন। এই দুইটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কি ছিল? পাটালিপুত্র। সো এই জিনিসগুলো আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এই জিনিসগুলো যদি আপনি মনে রাখেন, এই যে পাটালিপুত্র, তাহলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্যের আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো। চন্দ্রগুপ্ত মৌর্যের একজন অর্থমন্ত্রী ছিলেন, হ্যাঁ, উনি খুব বিখ্যাত ছিলেন, প্রধানমন্ত্রীও বলে, মানে উনি হেল্প করতেন সবকিছুকে ওনাকে, এবং ওর নাম ছিল চাণক্য। এই চাণক্যের আরেকটা নাম ছিল হলো বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত, বিষ্ণুগুপ্ত। এখন যে নামটা বলবো সেটা আপনারা সবাই জানেন, চাণক্য, বিষ্ণুগুপ্ত, এই দুটো আমরা ইতিহাসে পড়ি। আসলে এই দুটো যেমন একই নাম, এদের আরেকটা নাম হলো কৌটিল্য। তার মানে আমরা ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের যে অর্থমন্ত্রীর নাম শুনি বা প্রধানমন্ত্রী যাকে বলা হয় তো কৌটিল্য, সে কৌটিল্যকে চাণক্য বলা হয়, সে কৌটিল্যকে বিষ্ণুগুপ্ত বলা হয়। এই কৌটিল্য পৃথিবীর প্রাচীনতম অর্থশাস্ত্রটা বের করেন, যেটার নাম হলো সায়েন্স অফ পলিটিক্স। সায়েন্স অফ পলিটিক্স, যেটা হলো পৃথিবীর প্রাচীনতম একটি অর্থশাস্ত্র। সো আমাদেরকে যদি বলে চাণক্য বা বিষ্ণুগুপ্তের ক্ষেত্রে যদি আমাদেরকে বলে যে পৃথিবীর প্রাচীনতম অর্থশাস্ত্র কোনটা, আমরা বলবো সায়েন্স অফ পলিটিক্স। ক্লিয়ার কিনা প্রিয় শিক্ষার্থীরা? এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো আমাকে যদি বলে যে কৌটিল্য কে ছিলেন, আমরা বলবো চন্দ্রগুপ্ত মৌর্যের অর্থমন্ত্রী ছিলেন, অনেক সময় প্রধানমন্ত্রীও থাকে ওনার ক্ষেত্রে। সায়েন্স অফ পলিটিক্স গ্রন্থের লেখককে কৌটিল্য। পৃথিবীর প্রাচীনতম অর্থশাস্ত্রের নাম কোনটা? সায়েন্স অফ পলিটিক্স। হওয়ার কথা ইকোনমিক্স, কিন্তু এটার নাম দিছে সায়েন্স অফ পলিটিক্স, ঠিক আছে? অর্থশাস্ত্র, এটা মনে রাখবো আমরা, ঠিক আছে? ওকে, এরপরে আমরা আসি সম্রাট অশোক। সম্রাট অশোক উনি, ওকে চণ্ডাশোক বলা হইতো। কেন চণ্ডাশোক বলা হইতো জানেন? কারণ হলো চণ্ডাশোক বলা হতো, এর প্রধান কারণ হচ্ছে সম্রাট অশোক তার 99 ভাইকে কি করে? হত্যা করে সে সিংহাসনে আরোহণ করে। সে যখন সিংহাসনে আরোহণ করার 8ম বছরের সময় এক তীব্র যুদ্ধ হয়, যা ইতিহাসের অন্যতম বিভীষিকাময় একটা যুদ্ধ, যে যুদ্ধটাকে বলা হয় কলিঙ্গের যুদ্ধ। এবং সেই যুদ্ধে প্রায় 1 লক্ষ লোক মারা যায়। কলিঙ্গের যুদ্ধে যখন 1 লক্ষ লোক মারা যায়, তখন সম্রাট অশোক প্রচন্ড পরিমাণে হতাশ হয়ে পড়ে, তার কাছে খুব খারাপ লাগে। সম্রাট অশোক তখন বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়ে পড়েন, এবং আমাদের এই উপমহাদেশে বৌদ্ধ ধর্মের প্রসারে ওনার কিন্তু অনেক বড় একটা ভূমিকা রেখেছেন। এবং সম্রাট অশোক কিন্তু এই বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য তার পুত্র এবং কন্যা দুজনকে উনি
শ্রীলঙ্কার সিংহলে পাঠান। সিংহলের একটা জায়গা আছে সারনাথ, সেই সারনাথে উনি পাঠান বৌদ্ধ ধর্ম শেখার জন্য, ঠিক আছে। এবং তার মেয়েকে বলা হয়তো শঙ্খমিত্রা, তার মেয়েকে বলা হয়তো শঙ্খমিত্রা, আর পুত্রকে বলা হয়তো মহেন্দ্র। অর্থাৎ মহেন্দ্র এবং শঙ্খমিত্রাকে উনি বৌদ্ধ ধর্মের অনুসারী হওয়ার জন্য, বৌদ্ধ ধর্ম শেখার জন্য শ্রীলঙ্কায় পাঠান। তো উনি কেন বৌদ্ধ ধর্মের অনুসারী হয়েছেন সিকোয়েন্সটা মনে আছে কিনা? কলিঙ্গ যুদ্ধ করেন উনি, কলিঙ্গ যুদ্ধ করার পরে 1,00,000 লোক মারা যায়, উনি জয়লাভ করার পরে ওনার খারাপ লাগে, অহিংসা পরম ধর্ম, এই জন্য এই বৌদ্ধ ধর্মকে উনি প্রসারে অনেক বড় একটি ভূমিকা রাখেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো বাংলা লিপির উৎপত্তি ব্রাহ্ম লিপি থেকে, সেই লিপিটাকে বিলুপ্তির হাত থেকে, অর্থাৎ ব্রাহ্ম লিপিকে বিলুপ্তির হাত থেকে উনি কি করেন, কাজ করেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখানে যদি আমাদেরকে বলে মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন, যদি এরকম একটা প্রশ্ন বলে আমরা বলবো চন্দ্রগুপ্ত মৌর্য। সো এটা কিন্তু পরীক্ষায় আসা একটা প্রশ্ন, সেটা বললাম যে মেগাস্থিনিস কার রাজসভার দূত ছিলেন, সেটা হলো চন্দ্রগুপ্ত মৌর্যের। মেগাস্থিনিসের একটা বই লিখেন, সেটা হলো ইন্ডিকো। সেটা কি? ইন্ডিকো। ক্লিয়ার? ওকে। অর্থশাস্ত্রের রচয়িতাকে? কৌটিল্য। এরকম প্রশ্ন পরীক্ষায় আসে, অর্থশাস্ত্রের রচয়িতাকে আমরা কি বলবো? কৌটিল্য। কৌটিল্য কার নাম ছিল? আমরা বলবো প্রাচীন অর্থশাস্ত্রবিদের নাম ছিল। প্রশ্ন কিভাবে আসতে পারে দেখতে পাচ্ছেন? আমাদের আরো কিছু প্রশ্ন আমরা শেষে রেখেছি, ওগুলো দেখার জন্য। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? আমরা বলবো অশোক ছিলেন মৌর্য বংশের সম্রাট। ক্লিয়ার? সো এগুলো একটু আমরা মনে রাখবো। এইভাবে কিন্তু অনেক প্রশ্ন কি হয়ে থাকে। এবার আসি আমরা গুপ্ত যুগ। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হতো। এই যুগে বিজ্ঞান, সাহিত্য, শিল্প এগুলো প্রচুর পরিমাণ বিকাশ ঘটে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা বলা হয় শ্রীগুপ্তকে। চলেন আমরা একটু স্লাইডে দেখে আসি, আমরা স্লাইডে কি দিয়েছি দেখেন। স্লাইডে কিন্তু আমরা এগুলো বলেছি যে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের কি বলা হয়? আমরা বলবো গুপ্ত যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়। আমাদেরকে যদি বলে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, আমরা বলবো শ্রীগুপ্ত ছিলেন। আমাদেরকে যদি বলে গুপ্ত আমলেও মৌর্যের মতো বাংলার রাজধানী কোনটা ছিল, আমরা বলবো পাটালিপুত্র। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু আপনাদেরকে কোন কোন প্রশ্নগুলো বা কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং আপনি যদি ভালো করতে চান পরীক্ষাতে এবং এই জায়গাগুলোতে, আপনাকে প্রচুর পরিমাণে রিডিং পড়তে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যত রিডিং পড়বেন তত আপনি এগুলো থেকে প্রশ্নগুলো আপনার মনে থাকবে এবং প্রিলিতে আপনি অপশন দেখে বলতে পারবেন যে কোন কোন অপশন থেকে আপনার প্রশ্ন আসে। তার মানে আমার প্রিয় শিক্ষার্থীরা, গুপ্ত যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিল শ্রীগুপ্ত এবং গুপ্ত বংশের সময় বা গুপ্ত যুগের সময় বাংলার রাজধানী ছিল পাটালিপুত্র। এগুলো আমরা জানার চেষ্টা করব। প্রথম চন্দ্রগুপ্ত, উনি প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা ছিলেন। তিনি মগধের রাজধানী আরোহণ করেন। মগধ মানে বাংলা এবং বিহার একসাথে মগধ বলা হতো। তার রাজধানীও ছিল কি? পাটালিপুত্র। ক্লিয়ার? সমুদ্রগুপ্ত, উনি খুবই আলোচিত একজন মানুষ ছিলেন। উনি মনে করেন যে যুদ্ধের মাধ্যমে সকল শত্রু নিপাত করা হবে এবং উনি খুব ভালো একটা যোদ্ধা ছিলেন এবং খুব ভালো একজন উনি কি ছিলেন? কূটনীতিবিদ ছিলেন। এবং তার একটা তীব্র আকাঙ্ক্ষা বা লক্ষ্য ছিল যে পাক ভারতকে উনি এক রাষ্ট্র করবেন। পাক ভারতকে এক রাষ্ট্র করবেন, এই কারণে তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ান বলা হতো। তাহলে আমাদেরকে যদি বলে প্রাচীন ভারতের নেপোলিয়ানকে, আমরা সমুদ্রগুপ্ত বলবো। এটা কিন্তু পরীক্ষায় আসে। যদি আমাদেরকে বলে প্রাচীন ভারতের নেপোলিয়ানকে, আমরা কার নাম বলবো ভাই? আমরা বলবো সমুদ্রগুপ্তের নাম। ঠিক আছে? তাকে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয়। এটাও কিন্তু আসে। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে আমরা বলবো, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা হলো সমুদ্রগুপ্ত। ক্লিয়ার কিনা? সো আমাদেরকে যদি প্রশ্ন করে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে, আমরা কি বলবো? সমুদ্রগুপ্ত। ক্লিয়ার? এই জায়গাগুলো আপনি মনে রাখার চেষ্টা করবেন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। কেমন? ওকে। এরপরে আমরা দেখি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। মহাকবি কালিদাস ছিলেন তার সভাকবি, এটা সবচেয়ে বেশি আসে। এবং তাই তিনি বিক্রমাদিত্য উপাধিটা গ্রহণ করেন এবং তিনি সাল গণনা প্রবর্তন করেন এবং তার সাল গণনাটাকে বিক্রমাব্দ বলা হয়। তাকে গুপ্ত বংশের সবচেয়ে শক্তিশালী শাসক বলা হয়। তিনি অনেক জ্ঞানী মানুষ ছিলেন। 10 বছর তিনি ভারতে থাকাকালীন 60টা গ্রন্থ রচনা করেন। 10 বছর থাকাকালীন 60টা গ্রন্থ
রচনা করেন। ফো কুও কিং এর মধ্যে একটা গ্রন্থ উল্লেখযোগ্য, ফো কুও কিং এর মধ্যে একটা গ্রন্থ উল্লেখযোগ্য, যেটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসে। তার রাজ দরবারের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সব বিখ্যাত লোকজন তার রাজ দরবার ছিল। মহাকবি কালিদাসের কথা আমি বললাম, দিবাকর ছিলেন, সিদ্ধসেন ছিলেন। সবচেয়ে বড় ব্যাপার, ওই সময়ের যে বিখ্যাত বিজ্ঞানী বরাহ মিহির, সেও তার সময়ে ছিলেন। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। বরাহ মিহির কিন্তু আরেকটা কারণেও বিখ্যাত, সে বিখ্যাত একজন জ্যোতির্বিদ ছিল এবং তার বৃহৎ সংহিতা তার একটা বইয়ের নাম, এবং এই বইটা উনি লিখেন। এই জিনিসগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষায় আসে। গুপ্ত বংশের শেষ শাসক ছিলেন বুধগুপ্ত। শেষ শাসক মানে সে আসলে দুর্বল ছিল, দুর্বল থাকার কারণেই তো সে তার রাজ্যটাকে ঠিক করে ধরে রাখতে পারে নাই, এবং হুন শক্তির আক্রমণে গুপ্ত বংশ ধ্বংস হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে, কোন শক্তির আক্রমণে গুপ্ত বংশ ধ্বংস হয়? আমরা বলবো হুন শক্তির আক্রমণে। আমাদেরকে যদি এখানে প্রশ্ন করে যে বুধগুপ্ত কোন বংশের শেষ শাসক ছিলেন, আমরা বলবো গুপ্ত বংশের। বা আমাদেরকে যদি প্রশ্ন করে গুপ্ত বংশের শেষ শাসক ছিলেন কে, আমরা বলবো হচ্ছে এই বুধগুপ্ত। আচ্ছা, গুপ্ত পরবর্তী বাংলা কেমন? গুপ্ত পরবর্তী বাংলা আমরা সবাই খুব ভালো করে জানি, প্রাচীনকালে এদেশকে বঙ্গ নামে অভিহিত করা হতো, এবং গুপ্ত সাম্রাজ্য যখন পতন হয় তখন বাংলা মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটাকে প্রাচীন মানে দুটি স্বাধীন অংশে বঙ্গদেশটা ভাগ হয়, একটাকে প্রাচীন বঙ্গরাজ্য বলে, আর একটাকে গৌড় বলে। দক্ষিণ পূর্ব বাংলা, পশ্চিম বাংলার দক্ষিণ অংশ ছিল বঙ্গরাজ্য, এবং বাংলার পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল ছিল গৌড় রাজ্য। আমরা কিন্তু বলেছিলাম বঙ্গরাজ্য হচ্ছে সবচাইতে বড় রাজ্যের কি একটা, ঠিক আছে। এবং প্রাচীনকালে কিন্তু আবার বাংলা বলতে তারা গৌড়কে মনে করত। রাজারা তামার পাতা খোদাই করে বিভিন্ন ঘোষণা বা নির্দেশনা দিতেন, যেহেতু কাগজ ছিল না, তামার পাতা খোদাই করতেন। এই যে তামার পাতে তারা খোদাই করতেন, এটাকে তাম্রশাসন বলা হয়। এরকম 7টা তাম্রলিপি পাওয়া গেছে। তার মানে তাম্রলিপি বলতে কিন্তু আজকের পর থেকে আর কোনো প্রবলেম আপনাদের থাকার কথা না। তাম্রলিপি বলতে আপনি বুঝবেন যে 7টা আপনার হচ্ছে কি বলে তাম্রলিপি পাওয়া যায়। তাম্রলিপি বলতে আমরা বুঝবো যেখানে তামার পাতে খোদাই করে কোনো ঘোষণা বা নির্দেশনা দিতেন রাজারা, সেটাকে বোঝা যায়। এবার আসি গৌড় রাজ্য ও রাজা শশাঙ্ক। গৌড় রাজ্যের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক। শশাঙ্ককে প্রথম বাঙালি রাজা, এটা কিন্তু পরীক্ষায় আসে। আমাদেরকে যদি প্রশ্ন করে যে প্রথম বাঙালি রাজাকে, আমাদেরকে যদি প্রশ্ন করে যে প্রথম বাঙালি রাজাকে, আমরা বলবো হলো শশাঙ্ক। ঠিক আছে, তিনি কিন্তু গৌড় রাজ্য শাসন করেন। তার সময় রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। মুর্শিদাবাদ নাম শুনছি আমরা, মুর্শিদাবাদের কাছে একটা জায়গা ছিল যেটার নাম হলো কর্ণ সুবর্ণ, এবং এইটাকে রাজা শশাঙ্ক রাজধানী হিসেবে চিন্তা করত। ঠিক আছে, এবং রাজা শশাঙ্ক মারা যান কিন্তু ক্ষত রোগে। সো এখান থেকে প্রশ্ন আসবে, প্রথম বাঙালি রাজা কে ছিলেন? শশাঙ্ক। তার রাজধানী ছিল কি? কর্ণ সুবর্ণ। ক্ষত রোগে মারা যান কে? রাজা শশাঙ্ক। এবার হলো পুষ্যভূতি রাজ্য। ঠিক আছে, 606 সালে রাজ্যবর্ধন শশাঙ্কর হাতে নিহত হলে হর্ষবর্ধন সিংহাসনে আরোহণ করেন। তার সিংহাসনে আরোহণকে স্মরণীয় করে রাখার জন্য তিনি হর্ষাদ নামে একটা সাল গণনার প্রচলন করেন। সিংহাসনে আরোহণ করেই তিনি ভগ্নী রাজ্যশ্রীকে উদ্ধারে ব্রতী হন এবং মিত্র কামরূপের রাজা ভাস্কর বর্মনের বাহিনী সহ গৌড় রাজ্য আক্রমণ করেন। ভগ্নী উদ্ধার করে হর্ষবর্ধন থানেশ্বর ফিরে আসেন। পরবর্তীকালে শশাঙ্কের মৃত্যুর পর হর্ষবর্ধন গৌড় রাজ্য দখল করেন এবং হিন্দু ধর্মাবলম্বী হলেও পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্ম কি করেন? গ্রহণ করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়কে ভারতের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বলা হয়, যার প্রতিষ্ঠাতা হচ্ছে হর্ষবর্ধন। এটা কিন্তু পরীক্ষায় আসে। ভারতের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কি? আমরা বলবো নালন্দা বিশ্ববিদ্যালয়। প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বলা হয়, হর্ষবর্ধন ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এবার আসি মৎস্যন্যায় যুগ। মৎস্যন্যায় যুগের কথা বললে অরাজকতার সময়টাকে বোঝায়। মৎস্যন্যায় যুগ হলো 7ম এবং 8ম শতকে। কেন এটা আলোচিত? কারণ আমরা সবাই জানি যে রাজা শশাঙ্ক যখন মারা যান, মারা যাওয়ার পরে আপনার সামন্তদের মধ্যে কে রাজা হবে সেটা নিয়ে প্রায় 100 বছরের বেশি সমস্যা হয়, যুদ্ধ হয়, অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। তখন সবাই মিলে রাজা গোপালকে নেতা নির্বাচন করে, এবং রাজা গোপাল ছিলেন ভারতবর্ষের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজা, এবং তিনি এসে
রাজা গোপাল তিনি এসে পাল বংশের কি করেন, প্রতিষ্ঠাতা করেন। সো আমাদেরকে যদি বলে যে পাল বংশের প্রতিষ্ঠাতাকে, আমরা বলবো গোপাল। কেমন, এটা একটু মাথায় রাখবো। আর মাচ্ছনের যুগ তো বললাম, অরাজকতার যুগ বললে মাচ্ছনের যুগ বলবেন। মাচ্ছনের যুগ হয় কত শতকে, সপ্তম থেকে অষ্টম শতকে, এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। আচ্ছা, তিনি রাজা গোপালকে যখন নির্বাচন করেন তখন তিনি শাসন শুরু করেন। তিনি আস্তে আস্তে একটা সুন্দর অবস্থা নিয়ে আসেন এবং এরপরে রাজা গোপালের পরে যিনি আসেন এটাকে ধর্মপাল বলে। ধর্মপালও পাল বংশের একজন শ্রেষ্ঠ রাজা ছিল। তিনি ভারতের প্রচুর রাজ্য বিস্তার করেন। আমরা দেখি তিনি পাহাড়পুর বৌদ্ধবিহার, সোমপুর বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন। উনি ধর্ম চর্চা করতেন প্রচুর বেশি, ঠিক আছে, এবং উনি বিহার তৈরি করেন অনেক বেশি। এটা হলো তার সবচাইতে বড় গুণ, ঠিক আছে। এই জিনিসটা আমরা মোটামুটি মনে রাখার চেষ্টা করব। তার শাসন আমলে যেটা হয় যে ভারতে আধিপত্য বিস্তার করতে তিনটা রাজবংশ প্রতিযোগিতা নেমেছিল। একটা হলো পাল বংশ, একটা হলো গুর্জর প্রতিহার বংশ, আর একটা হলো দক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ। ইতিহাসে এই যুদ্ধ পরিচালিত হয়েছিল ত্রিশক্তির সংঘর্ষ হিসাবে, যেটাকে ট্রিপারটাইট ওয়ার নামে আখ্যায়িত করা হয়। প্রথম মহিপাল, এই লোক প্রচুর পরিমাণে হচ্ছে খাল খনন করে বা দিঘি খনন করে। মহিপাল, ফেনীতে যেরকম একটা দিঘি আছে মহিপাল নামে, এবং মহিপাল স্টেশন আছে ফেনীতে। মহিপাল দিঘিতে উনি খনন করেন। দিনাজপুরে মহিপাল দিঘি আছে, নালন্দার ধর্ম মন্দির, মহিপাল বেনারস, এগুলো উনি প্রতিষ্ঠা করেন। এবার আসি আমরা দ্বিতীয় মহিপাল নিয়ে। তার শাসনামলে মানুষের অংশগ্রহণের মাধ্যমে প্রথম সফল বিদ্রোহ হয় এবং এই বিদ্রোহটাকে কৈবর্ত বিদ্রোহ বলা হয়। কৈবর্ত বিদ্রোহ মানে হলো এই বিদ্রোহকে জেলে, কৃষক, শ্রমজীবী মানুষ একসাথে বিদ্রোহ করে, তখন দ্বিতীয় মহিপাল তাদেরকে দমন করতে চান। দমন করতে গিয়ে তিনি তাদের হাতে কি হন, নিহত হন। ক্লিয়ার কিনা? তাহলে খুব সিম্পল একটা বিষয়। কৈবর্ত বিদ্রোহ কার সময় সংগঠিত হয়? আমরা বলবো দ্বিতীয় মহিপালের সময়। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে যে কৈবর্ত বিদ্রোহকে কি বিদ্রোহ বলা হয়? এটাকে বরেন্দ্র বিদ্রোহ বলা হয়। এটা হলো 2 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন হলো এই বিদ্রোহটা কার সময় হয়? আমরা বলবো দ্বিতীয় মহিপালের সময় হয়। এরপরে রামপাল। সন্ধ্যাকর নন্দী নামে একজন বিখ্যাত কবি ছিল, যার বিখ্যাত গ্রন্থ হলো রামচরিত, এবং এই রামচরিত রচনা করা হয় এই রামপালের সময়, এবং সন্ধ্যাকর নন্দী ছিলেন এই রামপালের সভাকবি এবং একজন মন্ত্রী। তিনি হলেন পাল বংশের শেষ রাজা। 400 বছর এই পাল বংশ শাসন করে। তিনি বরেন্দ্র এলাকায় প্রচুর পানির কষ্ট হওয়ার কারণে তিনি দিঘি খনন করেন, এবং আপনারা সবাই জানেন যে দিনাজপুর শহরের নিকট যে রামসাগর রয়েছে, তিনি সেই রামসাগর কি প্রতিষ্ঠা করেন, সেই বিখ্যাত রামসাগর। এখন আমরা সেন বংশ নিয়ে আলোচনা করব। সেন বংশ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে রাখা ভালো, যে সেন বংশের পূর্বপুরুষগণ ছিলেন কর্ণাটকের অধিবাসী, এবং সামন্ত সেনকে বলা হয় সেন বংশের কি প্রতিষ্ঠাতা, এবং তিনি সর্বপ্রথম রাঢ় অঞ্চলে এসে নদীর তীরে বসতি স্থাপন করেন। তার পুত্রর নাম হলো হেমন্ত সেন। সামন্ত সেন এর পুত্র হেমন্ত সেনকে মূলত সেন বংশ বা সেন রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়, কারণ সামন্ত সেন অতটা প্রভাব বিস্তার করতে পারে নাই। হেমন্ত সেন প্রভাব বিস্তার করা বলেন বা তার বংশকে উপরে উঠানো বলেন, এই কাজটা করে। এই জন্য সেন বংশের প্রথম রাজা তাকে বলা হয়। নদিয়া ছিল তার রাজধানী। এবার আমরা বিজয় সেনকে নিয়ে আলোচনা করব। হেমন্ত সেনের পুত্রের নাম হলো বিজয় সেন। হেমন্ত সেনের পুত্রের নাম কি? বিজয় সেন। এবং এই বিজয় সেন একক শাসনাধীন সবকিছু নিয়ে আসার চেষ্টা করে, এবং তার নামে একটা রাজধানী সে করে যেটাকে বলা হয় বিজয়পুর। এবং তার সময় বিক্রমপুর, মুন্সিগঞ্জের বিক্রমপুর আছে না, মুন্সিগঞ্জের বিক্রমপুর ছিল আরেকটা কি রাজধানী। সেন বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় বিজয় সেনকে। সো আমাদেরকে যদি বলে সেন বংশের শ্রেষ্ঠ রাজাকে, আমরা সেন বংশের শ্রেষ্ঠ রাজা বলবো বিজয় সেনকে। আমাদেরকে যদি প্রশ্ন করে সেন বংশের শ্রেষ্ঠ রাজাকে, আমরা সেন বংশের শ্রেষ্ঠ রাজা বলবো বিজয় সেনকে। ঠিক আছে, ওকে। বল্লাল সেন খুব বিদ্যানুরাগী ছিলেন, পড়ালেখা প্রচন্ড পরিমাণ পছন্দ করতেন, পড়াশোনার প্রতি উনি উৎসাহ দিতেন। তিনি দান সাগর এবং অদ্ভুত সাগর নামে গ্রন্থ রচনা করেন। তিনি ব্রাহ্মণ, বৈশ্য, কায়স্থ এই বিভিন্ন জাতি যে আছে, এই জাতির মধ্যে তিনি কৌলিন্য প্রথার কি করেন, প্রচলন করেন। ক্লিয়ার কিনা? কৌলিন্য প্রথা প্রচলন করেন কে বললে আমরা বলবো বল্লাল সেন। আমাদেরকে যদি বলবো
দান সাগর এবং অদ্ভুত সাগর এগুলো কি ধরনের গ্রন্থ? এগুলো হলো জ্যোতিষ গ্রন্থ। দান সাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতাকে আমরা বলবো বল্লাল সেন। ক্লিয়ার? ওকে। এরপরে আমরা বলি লক্ষণ সেন। লক্ষণ সেন সেন বংশের শেষ রাজা। এই লক্ষণ সেনের পিতার যখন মৃত্যু হয়, তিনি যখন সিংহাসনে আরোহণ করেন, তিনি সেই সময় ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে আক্রমণ করে লক্ষণ সেনকে পরাজিত করার পরে 1206 সালে এসে তিনি মৃত্যুবরণ করেন এবং শেষ হয় সেন শাসন। বিভিন্ন শাসনামলে বাংলার যে রাজধানী এগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষায় চলে আসে, এগুলো আমরা একটু দেখব। যেমন মৌর্য যুগে বাংলার রাজধানী ছিল কি? পুণ্ড্রনগর। গৌড়ের রাজধানীর নাম কি ছিল? কর্ণসুবর্ণ। সো মৌর্য যুগে বাংলার রাজধানী ছিল কি? পুণ্ড্রনগর। গৌড়ের রাজধানী ছিল কি? কর্ণসুবর্ণ। ক্লিয়ার? আচ্ছা, উপমহাদেশে ইসলামের আগমন। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রাচীন যুগ শেষ করে এখন মধ্যযুগে ঢুকেছি। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা প্রাচীন যুগের অংশটা দেখলাম, এখন আমরা মধ্যযুগে যাব। আমি চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত প্রাচীন যুগের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আপনাদেরকে বাছাই করে সুন্দর করে বলার জন্য। এখন আমরা মধ্যযুগে চলে যাব। মধ্যযুগে আমরা ইসলামের আগমন দেখব। আমরা ভারতীয় উপমহাদেশে যদি মুসলমানদের রাজ্য বিস্তার দেখি, তাহলে আমরা 3টি পর্যায় লক্ষ্য করব। 3টি পর্যায়। প্রথমত আমরা দেখতে পাই ইরাকের যে শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ এর ভ্রাতুষ্পুত্র ও জামাতা মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুর রাজা দাহিরকে উনি পরাজিত করে ও নিহত হলে সিন্ধু ও মুলতান রাজ্য মুসলমানদের অধিকারে কি চলে যায়। সো আমরা এখন মুহাম্মদ বিন কাসিমের কথা জানবো। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু যদি ভালো করে এটা রিডিং পড়ে দেখি, আগে স্লাইডটা রিডিং পড়ে দেখি। উমাইয়া খলিফা প্রথম ওয়ালিদের সময় ইরাক ও পূর্বাঞ্চলীয় রাজ্যের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজের ভ্রাতুষ্পুত্র জামাতা মুহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে মাত্র 17 বছর বয়সে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করে সিন্ধুর বিস্তীর্ণ অঞ্চল দখল করেন। একই বছরের মধ্যে তিনি মুলতান সহ পাঞ্জাবের দক্ষিণাংশ মুসলিম শাসনাধীন আনয়ন করেন। এই সময় নিম্নবর্ণের হিন্দুগণ মুহাম্মদ বিন কাসিমকে ব্যাপক সাহায্য করেন, কারণ নিম্নবর্ণের হিন্দুরা খুব অত্যাচারিত হতো। 715 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফার পরিবর্তন ঘটলে নতুন খলিফা মুহাম্মদ বিন কাসিমকে ডেকে পাঠান, খেয়াল করেন, এবং অভিযোগ এনে বন্দী করেন। নতুন খলিফা এসে মুহাম্মদ বিন কাসিমকে ডেকে নিয়ে যায় এবং তাকে বন্দী করে। বন্দী অবস্থায় মুহাম্মদ বিন কাসিমের মৃত্যু হয়। বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলে এই ভারতবর্ষে ইসলাম প্রচারের সূচনা ঘটে। আমরা আরব ও ভারতীয়ের মধ্যে সাংস্কৃতিক যোগসূত্র স্থাপিত হয় এবং মুসলমানগণ ভারতীয় জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে আসে। কাসিমের অকাল মৃত্যু যখন হয়, তখন উপমহাদেশের ইসলাম একটি রাজনৈতিক শক্তি হিসেবে কি করে? প্রতিষ্ঠা লাভ করে। ক্লিয়ার কিনা? একটা রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আপনি যখন ইতিহাসের অংশগুলো পড়বেন, একটা ইতিহাসের ঘটনা কিন্তু অনেক বড়। আপনাকে এই ঘটনাগুলো ধৈর্য সহকারে পড়তে হবে এবং রিডিং পড়বেন বারবার। আপনার বাসায় যে বই থাকবে, আপনি আমাদের প্রতিষ্ঠানের যে বইগুলো আছে সেগুলো বারবার রিডিং পড়বেন। আমাদের যে লেকচার শিটগুলো থাকবে সেগুলো বারবার রিডিং পড়বেন এবং আমাদের যে টপিকগুলো বা স্লাইডগুলো আমরা দিচ্ছি সেগুলো বারবার দেখবেন। আমরা যখন ক্লাস নিচ্ছি আমাদের ক্লাসগুলো আপনি বারবার দেখবেন। যখন আমাদের এই জিনিসগুলো আপনি বারবার দেখবেন, তখন কিন্তু আপনার পড়াটা অনেক কি হবে? ভালো হবে এবং জিনিসগুলো যত রিভাইজ করবেন তত আপনার কি থাকবে? মনে থাকবে। সুলতান মাহমুদ, তার কথা আমাদেরকে বলতে হয়। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান জয়ের প্রায় 300 বছর পরে 10ম শতকের শেষ দিকে গজনির তুর্কি সুলতান আমির সবুক্তগিন ও তার পুত্র সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেন। 1000 থেকে 1207 সালের মধ্যে সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সুলতান মাহমুদ উনি কতবার ভারত আক্রমণ করেন? পরীক্ষায় আসা প্রশ্ন। আমরা বলবো 17 বার উনি ভারত আক্রমণ করেন। এখন আমরা আলোচনা করব ভারতের মুসলিম শাসন নিয়ে। ভারতের ময়েজউদ্দিন মোহাম্মদ ঘুরি, তিনি সর্বপ্রথম, বা যাকে আমরা মোহাম্মদ ঘুরি বলি, তিনি সর্বপ্রথম মুসলিম শাসনের সূচনা ঘটেন এবং আমরা
সুলতান মাহমুদের মৃত্যুর 150 বছর পরে মোহাম্মদ ঘুরিকে আমরা দেখি যে তিনি ভারতবর্ষ আক্রমণ করেন। মোহাম্মদ ঘুরি ছিলেন গজনির শাসনকর্তা সুলতান শিহাবুদ্দিন ঘুরির ভ্রাতা। তিনি বিভিন্ন সময়ের মাধ্যমে পাঞ্জাব দখল করেন। ভারতবর্ষের হিন্দু রাজ্যগুলো জয়ের মানসে আজমির ও দিল্লির চৌহান রাজা পৃথ্বীরাজের সাথে তারাইনের প্রথম যুদ্ধ হয়। সো তারাইনের প্রথম যুদ্ধ এবং তারাইনের দ্বিতীয় যুদ্ধ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা দেখি যে তারাইনের প্রথম যুদ্ধ 1191 সালে হয় এবং প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন। তারাইনের যখন দ্বিতীয় যুদ্ধ হয়, অর্থাৎ অধিক শক্তি সঞ্চয় করে যখন দ্বিতীয়বার মোহাম্মদ ঘুরি যুদ্ধ করেন, তখন মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন এবং পৃথ্বীরাজ চৌহান দেশীয় শতাধিক রাজার সহযোগিতা নিয়েও সে মোহাম্মদ ঘুরির সাথে কি হয়, পরাজিত হয়। সো তারাইনের প্রথম যুদ্ধ এবং তারাইনের দ্বিতীয় যুদ্ধ, এই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা দেখি যে ভারতবর্ষে মুসলিম শাসনের প্রতিষ্ঠা হয়। এইবার আমরা দেখব বাংলায় মুসলিম শাসন নিয়ে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি। আমরা মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবেগের অনুমতিক্রমে একজন বিখ্যাত ব্যক্তিকে দেখতে পাই ইতিহাসে, যার নাম হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি, যাকে নিয়ে প্রশ্ন আসে যে কত সালে তিনি বাংলা দখল করেন। আমরা বলবো তিনি বাংলা দখল করেন 1204 সালে। সো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি বাংলা দখল করেন কত সালে বললে আমরা বলবো 1204 সালে। বখতিয়ার খুলজির বাংলা অধিকারের মাধ্যমে আমরা দেখতে পাই, বখতিয়ার খুলজি যখন বাংলা অধিকার করেন, এই বাংলা অধিকারের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে। বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে। দিনাজপুরের দেবকোটে বাংলার রাজধানী হয়। পরীক্ষার প্রশ্ন আসে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজির সময় বাংলার রাজধানী কোথায় হয়? আমরা বলবো হলো দিনাজপুরের দেবকোটে। বাংলার রাজধানী কোথায় হয় বললে আমরা দিনাজপুরের দেবকোটে বলবো। মুহাম্মদ ঘুরির সময় মুসলিম রাজ্য প্রতিষ্ঠা হলেও বাংলার মুসলিম শাসনের যিনি প্রতিষ্ঠাতা, ওনাকে বলা হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি। এই প্রশ্নগুলো আমরা মনে রাখার একটু চেষ্টা করব। ক্লিয়ার কিনা? এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ভালো করার পূর্ব শর্ত হলো কোন টপিকগুলো আপনি পড়বেন, কোন টপিকগুলো আপনি বাদ দিবেন। ভালো করার পূর্ব শর্ত হচ্ছে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আপনাকে জানতে হবে। সেজন্য আমরা যেটা করি যে যেহেতু বাংলাদেশ বিষয়াবলীর সিলেবাস, আন্তর্জাতিক বিষয়াবলীর সিলেবাস অনেক বড় বিসিএস এর ক্ষেত্রে, এবং বিসিএস এর ক্ষেত্রে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, সেহেতু আমরা চেষ্টা করছি আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বের করে দিতে, এবং সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনি নোট করে রাখবেন, বাসায় বারবার রিডিং পড়বেন। দেখবেন আপনার যে একটু সমস্যা হয় সন তারিখ মনে রাখতে বা আপনার ইনফরমেশন গুলো মনে রাখতে, সেটা কেটে যাবে, কারণ কোন কোন জায়গা থেকে কোন প্রশ্ন আসে সেটা আপনি এটার মাধ্যমে বের করতে পারবেন। এখন আসেন আমরা চলে আসি বাংলায় তুর্কি শাসন। বাংলায় মুসলিম শাসনের প্রাথমিক পর্যায়ে আমরা 1204 সাল থেকে শুরু করে 1338 সাল পর্যন্ত দেখতে পাই। শাসনকর্তা যারা আছে তারা সকলেই দিল্লির সুলতানের অধীনে বাংলার শাসনকর্তা হয়ে এসেছিলেন। অনেক শাসনকর্তাই আবার দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছিলেন, অর্থাৎ দিল্লি পাঠাইছে, দিল্লি অনুগত্য প্রকাশ না করে দিল্লির বিদ্রোহ করে। তবে বিদ্রোহ করে কখনো তারা আমরা দেখতে পাই যে সফল হয় নাই। সো এটা একটা বড় প্রবলেম দেখা যায় যে ঘন ঘন বিদ্রোহ হইতো, মানে ধরো যাকেই পাঠাইতো বেশিরভাগই এসে এখানে বিদ্রোহ করতো। তখন দিল্লি থেকে সেই বিদ্রোহ দমন করার জন্য একটা লোক আরো কিছু সৈন্য পাঠাইতো, বা দিল্লি তার মেকানিজমে সে বিদ্রোহটা দমন করার চেষ্টা করতো। এই কারণে দেখা গেছে এখানে এত বিদ্রোহ হইতো, এজন্য বিদ্রোহের নগরী বলা হইতো বাংলাকে, এবং যাকে বুলগাকপুর বলা হইতো। বুলগাকপুর মানে বিদ্রোহের নগরী। এবং এই বিদ্রোহ হওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হয়, কারণ সাধারণ মানুষের জন্য টিকে থাকাটা খুব কষ্ট হয়। এরপরে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহকে আলাইহিসসালামকে আমরা আসতে দেখি। তিনি সিলেটে আসেন 360 আউলিয়া সহ, এবং তিনি হচ্ছেন ইসলাম ধর্মের প্রচারে অনেক বড় একটা ভূমিকা রাখেন। রাজা গৌর গোবিন্দর সাথে তার যুদ্ধ হয়। যুদ্ধ হওয়ার পরে গৌর গোবিন্দ পরাজিত হন, এবং পরে আমরা দেখি যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তারপরে তার খুবই নিকটবর্তী মানুষ হযরত শাহপরানের মাজার সিলেটে আছে। ঠিক আছে, আমরা ওখানে দেখি, ওখানে ওনারা মৃত্যুবরণ করেন, ওখানে ওনাদের মাজার হয়। এবার দিল্লি সালতানাত। দিল্লি সালতানাতের মধ্যে আমরা দাস বংশের কথা বলবো প্রথমে, যেমন সুলতান কুতুবউদ্দিন আইবেক। সুলতান কুতুবউদ্দিন আইবেক তুর্কি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন। আমরা গজনির একজন শাসনকর্তার নাম জানি, ওটার নাম হলো
মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি কৃতদাস হিসেবে কুতুবউদ্দিন আইবেককে ক্রয় করেন এবং পরবর্তীতে এই কুতুবউদ্দিন আইবেকই একটা সময় এমন একটা অবস্থায় চলে যায়, তিনি কিন্তু ভারতবর্ষের শাসনকর্তা নিযুক্ত হন। ঠিক আছে, এবং তিনি সমস্ত হিন্দু স্থানের প্রথম মুসলিম সম্রাট হলেন এই কুতুবউদ্দিন আইবেক। সে দান করত প্রচুর, দান করার কারণে তাকে লাখ বক্স বলা হতো। কুতুবউদ্দিন আইবেক প্রচুর পরিমাণ দান করার কারণে তাকে লাখ বাক্স বলা হতো। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো কুতুব মিনার। আপনি দিল্লিতে গেলে কুতুব মিনার দেখবেন, সেই কুতুব মিনারটা তার সময় নির্মাণ কাজ শুরু হয়েছিল, বাট উনি এটা শেষ করতে পারেন নাই। ঠিক আছে, শেষ করতে পারেন নাই। দিল্লির বিখ্যাত সাধক ওনার নাম অনুসারে এই কুতুব মিনারটা হচ্ছে কাজ করা হয় এবং এটা হচ্ছে আমরা যদি দেখি এরপরে কুতুবউদ্দিন আইবেকের জামাতা ইলতুৎমিশ সেটা শেষ করেন এবং কুতুবউদ্দিন আইবেকের জামাতা ইলতুৎমিশ সেটা কিন্তু পরীক্ষায় আসে। কারণ হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের জামাতার নাম কি? আমরা বলবো ইলতুৎমিশ। ইলতুৎমিশ কে ছিলেন? কুতুবউদ্দিন আইবেকের জামাতা ছিলেন। এটা কিন্তু পরীক্ষায় চলে আসে অনেক এরকম। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা একটা বিষয় দেখব, সেটা হলো ইলতুৎমিশের পুত্র নাসিরউদ্দিন মাহমুদ বিদ্রোহী সুলতান গিয়াসউদ্দিন ইওয়াস খলজিকে পরাজিত করে বাংলাকে দিল্লির শাসনাধীন আনয়ন করেন। ওই যে বুলগাকপুর বলা হয়তো। ইলতুৎমিশ 40 জন তুর্কি সেনাপতির নেতৃত্বে এক বিরাট তুর্কি বাহিনী গঠন করেন এবং ইলতুৎমিশের এই 40 জন সেনাপতিকে ইতিহাসে বিশিষ্ট 40 নামে কি ছিল? পরিচিত ছিল। ক্লিয়ার? ওকে, এবার সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া বিখ্যাত মানুষ ছিলেন, ইলতুৎমিশের কন্যা ছিলেন। তিনি ছিলেন দিল্লির সিংহাসন আরোহণকারী প্রথম মুসলিম নারী এবং আমরা দেখতে পাই মাত্র 4 বছর থাকার পরে উনি ক্ষমতাচ্যুত হন। এরপরে আমরা দেখি ইলতুৎমিশের পুত্র বা প্রথম তুর্কি শাসনকর্তা নাসিরউদ্দিন মাহমুদকে। অসম্ভব সরল জীবন যাপন করতেন, সাধারণ জীবন যাপন করতেন, খুব সাধারণ একজন মানুষ তিনি ছিলেন। তিনি কুরআন লিখতেন, টুপি সেলাই করতেন, করে উনি জীবিকা নির্বাহ করতেন। ক্লিয়ার? ওকে, আমরা সুলতান গিয়াসউদ্দিন বলবন সম্পর্কে জানবো। সুলতান গিয়াসউদ্দিন একজন বিদ্যোৎসাহী মানুষ ছিলেন। পড়াশোনাকে উনি প্রচন্ড পরিমাণ পছন্দ করতেন। তিনি গুণীজনদেরকে পৃষ্ঠপোষক করতেন। তাকে ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিল। আমির খসরু তার দরবারে অলঙ্কৃত করেন। আমির খসরুকে তোতা পাখি বলা হইতো। রক্তপাত ও কঠোরনীতি তার শাসনের একটা বৈশিষ্ট্য ছিল। এবার আসি আমরা খলজি বংশ। সুলতান আলাউদ্দিন খলজি। সুলতান আলাউদ্দিন খলজিকে নিয়ে যদি আমাদেরকে বলতে হয় তাহলে বলতে হবে সুলতান আলাউদ্দিন খলজি দিল্লি সালতানাতের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। সুলতান আলাউদ্দিন খলজি মালিক কুফরের নেতৃত্বে সর্বপ্রথম তিনি দক্ষিণাত্য জয় করেন। তিনি বাজার ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। সো আপনাকে যদি প্রশ্ন করে যে বাজার ব্যবস্থার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন কে, আমরা বলবো হলো সুলতান আলাউদ্দিন খলজি। ঠিক আছে, ওকে। এবং তার সময় জিনিসপত্রের দামটা উনি বেঁধে দেন। উনি বলেন যে জিনিসপত্রের দাম ফিক্স থাকবে, তুমি চাইলেও বাড়াইতে পারবে না। সো এই জিনিসটা উনি করেন। আচ্ছা, তার দরবারে আমরা বিভিন্ন বিখ্যাত লোকজনকে দেখতে পাই যারা ইতিহাসে পরবর্তীতে প্রচন্ড কি ছিল? আলোচিত ছিল। এরপরে আমরা তুগলক বংশ দেখি। মোহাম্মদ বিন তুগলক, তিনি দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থাপন করেন। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থাপন করেন, কিন্তু নানা কারণে কর্মচারীদের দেবগিরি পছন্দ না হওয়াতে পরবর্তীতে তিনি আবার রাজধানীকে দিল্লিতে ফিরে নিয়ে আসেন। তার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো তার সময় তামার নোট তিনি প্রচলন করেন। সো আপনাকে যদি প্রশ্ন করে তামার নোট প্রচলন করে কে, আপনি বলবেন মোহাম্মদ বিন তুগলক। উনি 8 বছর একজনকে কাজীর পদে রাখেন। তার নাম আমরা সবাই জানি, বিখ্যাত ব্যক্তি ইবনে বতুতা। পরবর্তীতে তার সাথে সম্পর্ক খারাপ হয় ইবনে বতুতার সাথে মোহাম্মদ বিন তুগলকের। ইবনে বতুতা 8 বছর দায়িত্ব পালন করার পরে তার কাজীর পদটা কি করেন? হারায় ফেলান। খান জাহান আলী, আমরা ওনাকে নিয়ে আর অত কিছু বলবো না, আপনারা সবাই জানেন, একজন বিখ্যাত মুসলিম ধর্ম প্রচারক, বাগেরহাট জেলার একটা স্থানীয় শাসক। তিনি 60 গম্বুজ মসজিদ প্রতিষ্ঠা করেন। 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কয়টি? এটা কিন্তু পরীক্ষায় আসে। 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে 81টি। 77টা ছোট গম্বুজ আর পাশে 4টা বড় গম্বুজ, এটা হলো 81টা গম্বুজ। ঠিক আছে, এবার আমরা আসি মাহমুদ শাহকে আলোচনা করব। মাহমুদ শাহ খুব বিখ্যাত একজন শাসক ছিলেন। ঠিক আছে, এবং তুগলক বংশের শেষ ছিলেন হলে শাসক ছিলেন সুলতান মাহমুদ শাহ।
তুর্কিবীর তৈমুর ছিলেন সমরখন্দের অধিপতি এবং শৈশবে তিনি তার একটা পা হারান বলে তাকে তৈমুর লং নামে ডাকা হতো। এবং মধ্য এশিয়ার যে বিশাল সাম্রাজ্য ভারতে যে আক্রমণ করে সেটা হচ্ছে এই তৈমুর করে। তৈমুরকে বাধা দেওয়ার ক্ষমতা মাহমুদ শাহের ছিল না। তিনি বিনা বাধায় দিল্লিতে প্রবেশ করেন, 3 মাস অবস্থান করেন এবং অবাধ হত্যা ও লুণ্ঠনের পরে বিপুল সম্পদ নিয়ে উনি দেশে ফিরে যান। এরপরে আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো লোদি বংশ নিয়ে আমরা আলোচনা করব। লোদি বংশের মধ্যে যদি আমরা বলতে চাই, প্রথমে আমরা ইব্রাহিম লোদিকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। 1526 সালে পানিপথের আমরা জানি প্রথম যুদ্ধ হয়। পানিপথের 3টা যুদ্ধ হয়, প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। সো প্রথম যুদ্ধটা হয় 1526 সালে, ঠিক আছে। সো এই 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ যখন হয়, তখন দিল্লি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে দিল্লি সালতানাতের পতন ঘটে এবং দিল্লি সালতানাতরা 200 বছর বাংলাকে তাদের অধিকারে রাখতে পারেনি। এ সময় বাংলার সুলতানরা স্বাধীনভাবে বাংলা কি করে, শাসন করে। এরপরে আমরা দেখি বাংলায় স্বাধীন সুলতানি আমল ফখরুদ্দিন মুবারক শাহের সময় শুরু হয়। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান। তিনি তার সময় দিল্লির তুগলক সুলতান শাসিত অঞ্চল হয়, বা বাংলা ছিল দিল্লির তুগলক সুলতান শাসিত অঞ্চল। এটি মূলত 3টি অঞ্চলে বিভক্ত ছিল, সোনারগাঁও, সাতগাঁও ও লখনৌতি। এই 3টি অংশে কি ছিল, বিভক্ত ছিল। ক্লিয়ার কিনা? সোনারগাঁয়ের যে শাসনকর্তা ছিলেন তার নাম হলো বাহরাম খান। তার মৃত্যুর পরে আমরা দেখতে পাই যে সিলহদার ফকরা স্বাধীনতা ঘোষণা করে ফখরুদ্দিন মুবারক শাহ নাম দিয়ে সোনারগাঁয়ের সিংহাসনে কি করেন, আরোহণ করেন। এ সময় লখনৌতে কদর খানকে হত্যা করে সেনাপতি আলী মুবারক সুলতান আলাউদ্দিন আলী শাহ নাম ধারণ করে স্বাধীনতা ঘোষণা করেন এবং তার রাজধানী লখনৌ থেকে ফিরোজাবাদে স্থানান্তর করেন। ক্লিয়ার? এখান থেকে কোনো প্রশ্ন আসে না, এটা আমরা জানার জন্য দিয়েছি, কারণ কিছু কিছু জিনিস আপনাকে ইতিহাস পড়তে গেলে পেছনের অংশটা জানতে হবে। সো এই জানার জন্য আমরা এই জিনিসগুলো আপনাদেরকে কি করেছি, দিয়েছি। ওকে, এবার আসি আমরা ইলিয়াস শাহী বংশ। আমরা এখন কি নিয়ে আলোচনা করব? ইলিয়াস শাহী বংশ নিয়ে। ওকে, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। আমরা যদি ইলিয়াস শাহী বংশকে দেখি, শামসুদ্দিন ইলিয়াস শাহকে দেখি, 1342 সালে লখনৌ শাসনকর্তা আলাউদ্দিন আলী শাহকে হত্যা করে শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম ধারণ করেন, লখনৌ সিংহাসনে আরোহণ করেন। ক্লিয়ার কিনা? তিনি 1435 সালে সাতগাঁও দখল করেন। এরপর তিনি ত্রিপুরা, নেপাল, উড়িষ্যা, বারাণসী কি করেন, জয় করেন। 1352 সালে ইখতিয়ার উদ্দিন গাজী শাহকে পরাজিত করে সোনারগাঁও দখল করে সমগ্র বাংলা উনি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এবং উনি মানিক্য উপাধি কি করেন, ধারণ করেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসে, বাংলা আক্রমণ করলে ইলিয়াস শাহ কোন দুর্গ আশ্রয় নেন? আমরা বলবো একডালা দুর্গে উনি আশ্রয় নেন। এবার আসি আমরা সুলতান সিকান্দার শাহ। এটা খুব সিম্পল, বিখ্যাত আদিনা মসজিদ উনি তৈরি করেন, এটা পড়লেই হবে, আর কিচ্ছু লাগবে না। সুলতান সিকান্দার শাহ কোন মসজিদ তৈরি করেন? আমরা বলবো বিখ্যাত আদিনা মসজিদ উনি কি করেন, তৈরি করেন। এবার আমরা গিয়াসউদ্দিন আজম শাহের কথা বলবো। গিয়াসউদ্দিন আজম শাহ যতগুলো জনপ্রিয় সুলতান ছিলেন, গিয়াসউদ্দিন আজম শাহ তাদের মধ্যে একজন। তিনি বাংলা ভাষার পরম পৃষ্ঠপোষক এবং সাহিত্য অনুরাগী ছিলেন। আমরা দেখতে পাই তার সময় বাঙালি মুসলমান কবি শাহ মুহাম্মদ সুগির ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। সো ইউসুফ জুলেখা কাব্য কার সময় রচনা করে বললে আমরা বলবো গিয়াসউদ্দিন আজম শাহ। ঠিক আছে, পারস্যের বিখ্যাত কবি হাফিজের সাথে উনি পত্র বিনিময় করতেন। ঠিক আছে, কার সাথে পত্র বিনিময় করতেন এটা পরীক্ষা আসে। আমরা বলবো পারস্যের বিখ্যাত কবি হাফিজের সাথে তিনি পত্র বিনিময় করতেন। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে তার সময় মা হুয়ান নামক চীনা পর্যটক বাংলা সফর করেন। সো চীনা পর্যটক কে সফর করেন বললে আমরা কি বলবো? মা হুয়ান। ক্লিয়ার? এবার হুসেন শাহী শাসন নিয়ে আমরা আলোচনা করব। 1493 থেকে 1538 সনে হয়। আলাউদ্দিন হোসেন শাহ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ হলেন বাংলা সুলতানদের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ একজন সুলতান ছিলেন, তিনি শাসক ছিলেন।
আমরা দেখতে পাই সেনাপতি পরাগল খানের উৎসাহে তিনি মহাভারতের একাংশ বাংলায় অনুবাদ করেন। ক্লিয়ার? তাকে তার প্রজাগণ খুব পছন্দ করত। সুলতান আলাউদ্দিন হোসেন শাহকে হিন্দু প্রজাগণ নৃপতি তিলক, জগৎভূষক উপাধি দেন। এটা মনে রাখলেই হবে। নৃপতি তিলক ও জগৎভূষণ কি দেন? উপাধি দেন। ঠিক আছে? তার সময় গৌড়ের রাজধানী ছিল একডালা। তার সময় গৌড়ের রাজধানী ছিল কি? একডালা। ঠিক আছে? ওকে। এবার নাসিরউদ্দিন নুসরাত শাহ। নাসিরউদ্দিন নুসরাত শাহর দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা জিনিস হচ্ছে তিনি গৌড়ের সোনা মসজিদ নির্মাণ করেন, এবং আরেকটা জিনিস যেটা সেটা হলো তিনি কদম রসুল মসজিদের নির্মাণ কাজ করেন। সো কদম রসুল মসজিদের নির্মাণ কাজ, গৌড়ের সোনা মসজিদের নির্মাণ কাজের কথা যদি আমাদেরকে বলে, তাহলে আমরা নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের সাথে কথা বলবো। সম্রাট বাবর ওনার সাথে যুদ্ধ করেন, নুসরাত শাহের সাথে যুদ্ধ করেন, এবং যুদ্ধ করে নুসরাত শাহ পরাজিত হন এবং বাবরের সাথে তিনি একটা চুক্তি করেন। ঠিক আছে? তার সময় কবি শ্রীধর বিদ্যাসুন্দর নামক কাব্য কি করেন? রচনা করেন। এবার আমরা আসি গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে নিয়ে আমরা আলোচনা করব। বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। আমরা দেখতে পাই 1538 সালে শেরশাহ সুলতান মাহমুদ শাহকে পরাজিত করে, গৌড় দখল করে বাংলায় 200 বছরের যে সুলতানি শাসনটা ছিল, সেই সুলতানি শাসনটা কি হয়? শেষ হয়। ঠিক আছে? ওকে। আফগান বা সুর শাসন। আমরা 1539 সালে চৌসারের যুদ্ধে আমরা দেখতে পাই মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের খান, এবং যখন পরাজিত করার পরে তিনি শেরশাহ উপাধিটা লাভ করেন, এবং তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। যখন তিনি নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন, তখন আমরা দেখি যে এর পরবর্তীতে উনি 1540 সালে, অর্থাৎ তার 1 বছর পরে, তিনি বাংলাকে দখল করে হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করেন এবং উপমহাদেশে আফগান সাম্রাজ্য উনি প্রতিষ্ঠা করেন। বাংলার স্বাধীন সুর বা আফগান বংশ নিয়ে যদি বলতে হয়, শের শাহের পুত্র ইসলাম শাহের রাজত্বকাল পর্যন্ত বাংলাদেশ দিল্লির অধীনে ছিল। ইসলাম শাহর যখন মৃত্যু হয়, তার মৃত্যুর পরে দিল্লির সিংহাসন নিয়ে আফগানদের মধ্যে যে ভীষণ গৃহযুদ্ধ হয়, তাতে আফগান সাম্রাজ্য বিভক্ত হয়ে পড়ে এবং ক্ষমতার লোভে তাদের কি হয়? বিভক্ত হয়ে পড়ে। এই সময়ে মোহাম্মদ খান সুর, বাংলার যিনি শাসনকর্তা ছিলেন, উনি বললেন যে না, আমরা আর আফগানদের সাথে থাকবো না, আমরা এখন একা থাকবো। তখন উনি নিজেকে শাহ সুর উপাধি ধারণ করেন এবং স্বাধীন ঘোষণা করে দেন। ঠিক আছে? এবার আমরা বাংলায় কররানী আফগান শাসন নিয়ে জানব। কররানী আফগান বংশীয় তাজ খান ও সুলাইমান খান কনৌজের যুদ্ধে কর্তৃত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। আমরা খেয়াল করি যে তাজ খান কররানী নামমাত্র, বাংলার সুলতান মাহমুদ শাহ সুরের বশ্যতা স্বীকার করেন। কিছুদিন পর তিনি সম্পূর্ণরূপে স্বাধীন হয়ে পড়েন। বাংলার সিংহাসনের প্রতি তার দৃষ্টি ছিল, তিনি সুযোগের অন্বেষণে ছিলেন। অজ্ঞাতনামা গিয়াসউদ্দিন যখন সুর বংশের সিংহাসন আক্রমণ করেন, তখন সুযোগ বুঝে 1564 খ্রিস্টাব্দে তাজ খান ও তার ভ্রাতার গৌড় আক্রমণ করেন এবং গিয়াসউদ্দিনকে পরাজিত করে নিহত করেন। এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, এবং এটা আমরা জানার জন্য বলছি। এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো বাংলার 12 ভূঁইয়া। বাংলার 12 ভূঁইয়া মূলত 64 জন ছিলেন, কিন্তু তার মধ্যে আলোচিত ছিলেন কয়জন? 12 জন। সম্রাট আকবর পুরো বাংলার উপর অধিকার প্রতিষ্ঠা করতে চান। উনি চান যে কোনো ভাবে হোক আমি পুরা বাংলার উপর অধিকার প্রতিষ্ঠা করব। বড় বড় জমিদাররা মুঘলদেরকে মেনে নেন, কিন্তু ভাটি অঞ্চলের দেশ জমিদাররা তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। মানে আমাদের এই অংশটা স্বাধীনতা রক্ষা করার জন্য তারা একসাথে হয়ে মুঘল সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং এই যে জমিদারগণ, এই জমিদারগণ 12 ভূঁইয়া নামে পরিচিত ছিল। এই 12 ভূঁইয়াদের 12 জনের সংখ্যা বোঝায় না, অনির্দিষ্ট সংখ্যক, মানে 64 জন বা এর বেশি ছিলেন রাজা। ঠিক আছে? এই জন্য এটাকে 12 ভূঁইয়ার দেশ বলে। মুঘল আমলে আমরা দেখতে পাই যে মঙ্গোলিয়া তাদের একটা আদি বাসভূমি ছিল। মঙ্গোলিয়া থেকে এসে তারা যখন এই অঞ্চলে আসে, তখন তারা মুঘল নাম ধারণ করে এবং ভারতের মুঘল সাম্রাজ্যের উদ্যোগী হয়। আফগানদের সাথে মুসলমানদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার কি হয়? সূত্রপাত হয়। বাবরের পুত্র হুমায়ুনের আমলে ভারতে নবপ্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে, এবং আমরা দেখতে পাই যে তার পুত্র আকবরের সময় এই সাম্রাজ্য পরবর্তীতে শক্তিশালী ও বিশাল
আকার ধারণ করে। এবার আমরা পড়ব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি অত্যন্ত বিখ্যাত ছিলেন। মাত্র 12 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেন। তাকে সিংহাসনচ্যুত এবং ত্যক্ত বিরক্ত হয়ে করার চেষ্টা করা হয় জাতিশত্রুদের আক্রমণে, এবং একটা সময় আমরা দেখতে পাই উনি কাবুল দখল করেন এবং নিজেকে বাদশা হিসেবে কি করেন, উনি ঘোষণা করেন। দিল্লির শাসনকর্তা, এটা আমরা জাস্ট একটু রিডিং করে দেখিয়ে জায়গাটা। দিল্লির শাসনকর্তা লোদির জ্ঞাতিশত্রু পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি বাবরকে ভারতবর্ষ আক্রমণের আহ্বান জানালে বাবর বিনা বাধায় 1525 সালে পাঞ্জাব দখল করেন। জহিরুদ্দিন মোহাম্মদ সাহসিকতা ও নির্ভীকতার জন্য ইতিহাসে বাবর নামে প্রতিষ্ঠিত লাভ করেন। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি মুঘল সাম্রাজ্য স্থাপন করেন। 1528 খ্রিস্টাব্দে তিনি বাবরি মসজিদ নির্মাণ করেন এবং 1992 সালের 6 ডিসেম্বর উগ্রবাদী হিন্দু গোষ্ঠী ওই মসজিদটি কি করে, ভেঙে ফেলে। ক্লিয়ার? এখন আমরা আসবো হলো জালালউদ্দিন মোহাম্মদ আকবরের কথা। জালালউদ্দিন মোহাম্মদ আকবর 13 বছর বয়সে তিনি দিল্লির সিংহাসন আরোহণ করেন। তার লর্ড ফাদার বলা হয়তো বৈরাম খানকে। সম্রাট হুমায়ুনের মৃত্যুর পরে আমরা জানি হিমু দিল্লি দখল করতে চায়, তখন এই লর্ড ফাদার অনেক বড় একটা ভূমিকা রাখে আকবরকে দিল্লির সিংহাসনে টিকায় রাখার জন্য এবং স্বাধীনভাবে রাজত্ব করার জন্য। আকবরের অনেক বড় বিষয় হলো আকবর যে কাজটা করে, তিনি তার সময় আমরা দেখতে পাই যে ভারতে ইসলামী শাসন আমলে হিজরি পঞ্জিকা অনুসারে সকল কাজ হইতো। আকবর সৌর পঞ্জিকায় রূপান্তর করার সিদ্ধান্ত নেন এবং আমরা দেখতে পাই আর আকবর যে তার কিছু কাজ করে, সে পঞ্জিকা প্রবর্তনের নির্দেশ দেয়। সে হচ্ছে বাংলা কি বলে এটাকে, সম্রাট আকবর তিনি দ্বীন ইলাহি ধর্মের কি করেন, প্রবর্তন করেন। তিনি নববর্ষের প্রবর্তন করেন, বাংলা নববর্ষের, হ্যাঁ, এগুলো সম্রাট আকবর করেন। এবার আসি আমরা আবওয়াব। ঠিক আছে, আবওয়াবটা আমরা জাস্ট একটু রিডিং পড়ে নেই, একবার জানার জন্য দিচ্ছি আমরা আর কি। আচ্ছা, সেলিম নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। সম্রাট আকবর আমরা দেখতে পাই যে বাংলা জয় করলেও সারা বাংলায় মুঘল শাসন কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। সম্রাট জাহাঙ্গীর যেটা করেন, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাটা করেন। তিনি সুবেদার ইসলাম খানকে বাংলায় প্রেরণ করেন। সুবেদার ইসলাম খান মগ জাতিকে দমন করেন। সুবেদার ইসলাম খান বালভূয়াদের দমন করেন এবং সুবেদার ইসলাম খান বাংলায় মুঘলদের শাসনের অধীনে কি করেন, নিয়ে আসেন এবং তিনি বাংলার রাজধানী ঢাকার নাম দেন হলো জাহাঙ্গীরনগর, অর্থাৎ জাহাঙ্গীরনগর উনি নাম দেন। সম্রাট জাহাঙ্গীরের দরবারে আমরা জানি ইংরেজ প্রথম দূত ছিলেন ক্যাপ্টেন হকিন্স, এবং সম্রাট জাহাঙ্গীর নূরজাহানের বিবাহ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক আছে, এবং সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক যে গ্রন্থ, এটার নাম তুজকি জাহাঙ্গীর। তুজকি জাহাঙ্গীর। শাহজাহান ওরফে খুররম। সম্রাট শাহজাহান খুব বিখ্যাত ছিলেন কারণ উনি আগ্রার যমুনা নদীর তীরে তাজমহল উনি নির্মাণ করেন। এই তাজমহল নির্মাণ করার জন্য উনি অত্যন্ত বিখ্যাত ছিলেন সম্রাট শাহজাহান। তারপরে সম্রাট শাহজাহানের যে মুকুট, সেখানে কোহিনূর হীরা ছিল, সেই কোহিনূর হীরা উনি এটাকে কি বলা যায় যে প্রদর্শন করতেন আর কি সবাইকে। তারপরে সম্রাট শাহজাহানকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হতো কারণ তিনি খুব গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলো নির্মাণ করেন, এজন্য তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হতো। আওরঙ্গজেবও খুব বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন। শাহজাহানের স্ত্রী মমতাজের গর্ভে 4 পুত্র 2 কন্যার জন্মগ্রহণ করেছিলেন। দারা, সুজা, আওরঙ্গজেব, মুরাদ। কন্যাদের নাম ছিল জাহানারা ও রওশনারা। যুদ্ধে সে অপর ভাইদেরকে পরাজিত করে দিল্লির সম্রাট হন এবং সম্রাট শাহজাহান তার পূর্ব আওরঙ্গজেবকে যোগ্যতা স্বীকৃতিস্বরূপ আলমগীর তরবারি প্রদান করেন। সম্রাট আওরঙ্গজেব ধর্মপ্রাণ মুসলিম ছিলেন, এজন্য তাকে জিন্দা পীর বলা হয়। এবার আসি মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহের আমলে আমরা দেখতে পাই যে নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং ময়ূর সিংহাসন, কোহিনূর হীরা, প্রচুর ধনসম্পদ নিয়ে উনি পারস্য চলে যান। এরপরে দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট ছিলেন। এই দ্বিতীয় বাহাদুর শাহ সিপাহী বিদ্রোহের পরে সে তার সিংহাসন ছেড়ে দিতে বাধ্য হন। তাকে নির্বাসনে দেওয়া হয় মায়ানমারের রেঙ্গুনে। পরবর্তীতে সেখানে উনি মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে কি করা হয়, সমাহিত করা হয়। এখন আমরা আসবো বাংলায় সুবেদারি শাসন নিয়ে। আমরা প্রথম যার কথা বলবো সেটা হলো ইসলাম খান। ইসলাম খান বাংলার বারভূয়াদের দমন করেন। বাংলার সুবেদারি শাসনের তিনি কি করেন, প্রতিষ্ঠা করেন। তিনি তার সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো তিনি বাংলার রাজধানী হিসেবে ঢাকা শহরের গোড়াপত্তন করেন। সম্রাটের নামানুসারে তিনি ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। ওনাকে নিয়ে একটু আগে আমরা বলছি আপনাদেরকে। তার সময় ঢাকায় ধোলাইখাল যেটা, সেটা খনন করা হয়।
কাসিম খান জুরানি পর্তুগিজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বা মাত্রা যখন চরমে ওঠে, সম্রাট শাহজাহান তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার আদেশ দেন। সম্রাটের আদেশে বাংলার সুবেদার কাসিম খান পর্তুগিজদেরকে হুগলি থেকে কি করেন? উচ্ছেদ করেন। এবার আসি আমরা যুবরাজ শাহ সুজা। সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র হলো শাহ সুজা। তার সময়ে বাংলার স্বর্ণযুগ বলা হইতো এবং উড়িষ্যা প্রদেশকে সুজার অধীনে দেওয়া হয়। তিনি বড় কাটরা, ধানমন্ডি ঈদগাহ নির্মাণ করেন। ইংরেজ চিকিৎসকদের চিকিৎসায় তার কন্যা আরোগ্য লাভ করেন। এর ফলে ইংরেজদের কে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করার তিনি কি দেন? সুযোগ দেন। এরপরে আসি মীর জুমলা। মীর জুমলা যে কাজটা করেন, তিনি 1660 সালে তিনি বাংলার রাজধানী রাজমহল হতে ঢাকায় স্থানান্তর করেন। তিনি ঢাকার সীমানা বর্ধিত করেন। ঢাকা গেট যে দোয়েল চত্বরে, সেটা উনি নির্মাণ করেন। তিনি আসাম অভিযান পরিচালনা করেন 1663 সালে। এই জিনিসগুলো আমরা একটু জাস্ট মনে রাখবো। মুঘল সাম্রাজ্যকে উনি অনেক বিস্তার করেন, আসামের দিকে নিয়ে যান, কিন্তু ফেরার পথে ঢাকা হতে কয়েক মাইল দূরে খিজিরপুরে তিনি মৃত্যুবরণ করেন। শায়েস্তা খান, তার টাকায় 8 টাকায় 1 মণ চাল পাওয়া যেত তার সময়ে। তিনি চট্টগ্রাম দখল করে চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন শায়েস্তা খান। ওনাকে বাংলার সুবেদার বলা হইতো। পানিপথের 3টা যুদ্ধ। আমরা সবসময় পানিপথ নামটা শুনি, বাট আমরা বলতে পারি না আসলে পানিপথ জায়গাটা কোথায়। যারা জানেন না তাদেরকে আজকে বলে দেই, ভারতের হরিয়ানা রাজ্যের যমুনা নদীর কাছে এই পানিপথ নামক ছোট্ট গ্রামটি অবস্থিত এবং পানিপথের দূরত্ব দিল্লি থেকে 90 কিলোমিটার দূরে। এখানে 3টা যুদ্ধ সংঘটিত হয়, যেটাকে পানিপথের প্রথম যুদ্ধ পড়াইছি আমরা 1526, দ্বিতীয় যুদ্ধ 1556 সালে হয় বৈরাম খান আর হিমুর মধ্যে, এবং এখানে আমরা সবাই দেখি যে বৈরাম খান জয়লাভ করে। তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের মধ্যে, এবং মারাঠারা পরাজিত হয়, আবদালী জয়লাভ করেন, ভারতের মুসলমান সাম্রাজ্যের বিস্তার লাভ করে। সো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় এটা পরীক্ষায় আসে, আমরা বলবো 1526 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে আসে, আমরা বলবো 1556 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে আসে, আমরা বলবো 1761 সালে। পলাশী যুদ্ধ 1757 সালে হয়। পলাশী যুদ্ধের 4 বছর পরে 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়ে থাকে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিব, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে প্রশ্ন এসে থাকে। চলুন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? যদি আমাদেরকে প্রশ্ন করে, আমরা বলবো উত্তরবঙ্গ। আচ্ছা, আমাদেরকে যদি বলে বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি, তাহলে আমরা কি বলবো? পুন্ড। আচ্ছা, আমাদেরকে যদি বলে বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল, উত্তর হবে নিষাদ। আমাদেরকে যদি প্রশ্ন করে আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল, আমরা কি উত্তর কি দিব? ইরান। আমাদের যদি বলে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, অপশনে আছে ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে, অপশন আছে হিমালয়ের পাদদেশে নেপালের দক্ষিণে, ভগীরথী নদীর পশ্চিম তীরে, আফগানিস্তানের দক্ষিণ পূর্ব পাহাড়ি এলাকায়, আমরা বলবো ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি অঞ্চলে। সো প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো প্রকার প্রশ্নে আপনি যদি বিদ্যাবাড়িকে কিছু জানাতে চান, আপনি এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন। আমাদের এই সঙ্গে আমাদের প্রথম লেকচারটা আমরা শেষ করলাম। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন। আপনারা যে প্রশ্নগুলো দাগিয়ে দিয়েছি, আমরা ভেতরে বলেছি যে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আপনারা একটু বেশি ভালো করে পড়বেন, রেকর্ডটা বারবার শুনবেন এবং বিদ্যাবাড়ির সাথেই থাকবেন। আশা করি আপনাদের বিশেষ প্রস্তুতি অসম্ভব ভালো হবে এবং আপনারা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। সেই পর্যন্ত সবার ক্লাস থেকে আমি আপনাদের অভ্র স্যার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দরভাবে পড়াশোনা করেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।